নমস্কার। আজকে আরো একটি গুরুত্বপূর্ণ লাইভে আপনাদের স্বাগত জানাই। লাইভটি ফেসবুক ওয়ালে থাকবে, ইউটিউবেও দেওয়া হবে। আপনারা যথাসময়ে শুনে নেবেন। আজকের লাইভের মূল বিষয় আবার এসএসসি, আবার পরীক্ষা। ইতিমধ্যেই খবরটি আপনারা জানেন, মাননীয় ঘোষণা করেছেন। এই পরীক্ষা কেন, কি উদ্দেশ্যে, কারা বসতে পারবেন, কারা পারবেন না, বাড়িতে পড়াশোনা করবেন কিনা, কতটা সিরিয়াসলি পড়বেন, এই সব বিষয়েই এবং কেন, কি উদ্দেশ্যে এই পরীক্ষা নেওয়া হবে বা হচ্ছে, এই সমস্ত বিষয় আজকের লাইভে বিস্তারিত আলোচনা থাকবে। যদিও এই বিষয়গুলোতে আমি আগের এই শিক্ষক নিয়োগ সংক্রান্ত বেশ কিছু লাইভে আলোচনা করেছে, তবুও আরো একবার ঝালিয়ে নেওয়া যেতে পারে। তো এছাড়াও শুরুতে আমি কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ রাখছি আমার সহযোদ্ধা পাঠকদের জন্য। কি সে বিষয়টা কি? অবশ্যই করোনা, সতর্ক থাকুন, প্রতিবাদে থাকুন। কারণ এবারের করোনাটা কিন্তু আলাদা। মানে কেন আলাদা আসছি বলবো, অবশ্যই বলবো। তবে এই যে করোনা নিয়ে আবার দালাল মিডিয়া প্রচার শুরু করেছে, প্যানিক বাজি শুরু করেছে, তার নেপথ্যে কেবলমাত্র যে আবার বুস্টারের ব্যবসা করা বা মাস্ক স্যানিটাইজারের ব্যবসা বা মগজকে ব্যস্ত রাখা, প্যানিকের মধ্যে রাখা, এগুলো তো আছেই। পাশাপাশি আরো তথাকথিত গবেষণা ওরা করে বের করে দিয়েছে ইতিমধ্যে। আইআইটি, আইসিএমআর মানে ইন্ডিয়ান মেডিকেল রিসার্চ, তো এসব আইআইটি আবার কবে এই সব ভাইরাস নিয়ে গবেষণা করলো ভাবুন দেখি। যাই হোক, আইআইটির নামটা বললে জনগণ একটুখানি বেশ, মানে কি বলবো, একটা ফিলিংস হয় আর কি, বাবা আইআইটি বলেছে তাই আইআইটিটার উল্লেখ থাকে আর কি। মাঝখানে আবার করোনা কালে এসবিআই ও নাকি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার রিসার্চেও নাকি ভাইরাসের অনেক তথ্য পাওয়া যাচ্ছিল, সেগুলো আমি আলোচনা করেছি। তো কি বলা হচ্ছে, এই যে LF7 এবং আরো একটি নতুন ভ্যারিয়েন্ট ইত্যাদি পাওয়া যাচ্ছে এবারের করোনায়, তা নাকি হার্ট অ্যাটাক ঘটাতে পারে। কি বুঝলেন? মানে ঝুঁকি বাড়াতে পারে, অর্থাৎ সর্দি কাশির কারণে, ফ্লু এর কারণে হার্ট অ্যাটাক। বিজ্ঞান যখন জবরদখল হয়ে যায় তখন ঘামাচিতেও হার্ট অ্যাটাক হতে পারে, চিন্তার কিছু নেই। এগুলো বহু আগেই আমি বলেছি। তো অর্থাৎ সতর্ক থাকুন, আগামীতে কিন্তু হার্ট অ্যাটাকের সংখ্যা অনেক বাড়বে, অনেক বাড়বে। এতদিন তো আপনারা দেখেছেন, কিন্তু ওই যে 5 বছর পূর্ণ হতে চলেছে একটা স্ল্যাব, আমি আগের লাইভে বলেছি। তো আমার কাছে এটা, আমার পর্যবেক্ষণে এটা গুরুত্বপূর্ণ এবং প্রণিধানযোগ্য। আর এই হার্ট অ্যাটাক যেটা আগামীতে আরো বাড়বে, অবশ্যই সঙ্গে ব্রেন স্ট্রোকও আছে। কেন হচ্ছে, কি ব্যাপার, এ নিয়ে বহু আলোচনা আমরা করেছি, আমি করেছি, আপনারা শেয়ার করেছেন। কিন্তু এবারে তার চাইতেও বাড়বে বলে আগাম ওরা বলে দিচ্ছে। ওরে বাবা, বায়োমেডিক্যাল ডিপার্টমেন্ট ওসব অনেক কিছু বানিয়ে ফেলেছে ওরা। যাই হোক, এসব বড় বড় প্রতিষ্ঠানের সঙ্গে বিভিন্ন ট্যাগ নামিয়ে লাগিয়ে দেয় ওরা। তো যাই হোক, এবার দেখা যাক যে এরা কিন্তু এই হার্ট অ্যাটাক গুলোকে পুরোটাই এই নতুন ভ্যারিয়েন্টের ওপরে যেটা আসছে তার উপরে চাপিয়ে দেওয়ার প্ল্যান করছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন। যারা এখনো প্রাকৃতিক পন্থায় ফেরেননি তারা প্রাকৃতিক পন্থায় ফেরার চেষ্টা করুন, হোলিস্টিক কিওরের কথা ভাবুন। তো শুধু কি এটাই? এটা তো আছেই।
কিন্তু আরো কি সম্ভাবনা আছে যদি না আমরা প্রতিবাদে আরো সোচ্চার হই, অফলাইন বা অনলাইন যেভাবেই হোক। আমার খুব ভালো লাগছে অনেক সহযোদ্ধা এবং অনেক মানুষ এখন এই সব খবরগুলোতে গিয়ে মিডিয়াগুলোকে ঝাড় দিয়ে আসছে, এবং মানে অনেকেই অশ্রাব্য গালিগালাজও করছে। সেটা স্বাভাবিক, কারণ এতদিনের ক্ষোভ জমে আছে এবং মানুষ ভ্যাকসিন নেওয়ার ফলে, করোনামৃত নেওয়ার ফলে কি হচ্ছে নিজেরাই এখন অনেকে বুঝতে পারছেন। তো স্বাভাবিকভাবে এই ক্ষোভ তো বাড়বেই। তো এই প্রতিবাদগুলো অব্যাহত রাখুন। অশ্রাব্য ভাষা ব্যবহার করতে হবে এমন কোনো মানে নেই, কিন্তু প্রতিবাদ করুন, জানান যেগুলোতে আপনারা ভয় পাচ্ছেন না। অনেকেই জানাচ্ছেন, আপনারাও জানান। কারণ ওরা জল মাপছে, পাশাপাশি ওদের যেটা লক্ষ্য আছে, প্যান্ডেমিক ট্রিটি কিন্তু আপনারা জানেন ইতিমধ্যে হয়ে গেছে। ওরা বলছে 2 বছর পরে অ্যাপ্লাই হবে, তার জন্য ক্ষেত্র তৈরি করতে হবে। তো আমরা যদি এখন থেকে প্রতিবাদ শুরু না করি, মানে আরো বেশি তীব্র প্রতিবাদ না করি অফলাইনে অনলাইনে, তাহলে কিন্তু ওরা সম্পূর্ণ লকডাউন না করলেও দুটো টার্গেট কিন্তু ওদের আছে। আবার বলছি, আগেও বারবার করে বলেছি, যেটা লস মেকিং সেক্টর, প্রাইভেটাইজেশন তো সবই হচ্ছে। যেগুলো লস মেকিং সেক্টর সেগুলোকে প্রাইভেটাইজ করতে গেলে মুড়ির টিনের মতো বাজাতে হয় আর কি, ঝাঁকুনি টাকুনি দিয়ে কার্যসিদ্ধি করতে হয়। কোন দুটো সেক্টর? স্কুল। অর্থাৎ করোনাকে দিয়ে প্যানিকবাজি করে আরো একবার স্কুল বন্ধ করার একটা ইচ্ছে ওদের আছে। একদম সেই ইচ্ছেতে জল ঢেলে দিন, যাতে ওরা না পারে প্রতিবাদে সোচ্চার হন। সরকারি স্কুলকে বন্ধ করে দেওয়ার, বা এই গরমের ছুটি এক্সটেন্ড করে বা খুলে 7-8 দিন ক্লাস নেওয়ার পরে আরো আবার করোনার প্যানিকবাজি করে, প্রাণ আগে না শিক্ষা আগে এরকম স্লোগান তুলে আবার কিন্তু সরকারি শিক্ষাকে লাটে তো উঠেই গেছে। মানে এখনো কিছু শিক্ষক এখনো করে কমবে খাচ্ছেন, চাকরি বাকরি করছেন। প্যানেলের পর প্যানেল ক্যান্সেল করার প্রস্তুতি ওরা নিয়ে রেখেছে। আমি বহু আগেই এসব অ্যালার্ট দিয়েছিলাম, বলেছিলাম যে লকডাউন পিরিয়ডে যাদের সমস্যা হচ্ছে, আর যারা খুব ভালো আছেন, যারা ঘরে বসে মাইনে পাচ্ছেন, এমনই পলিসি সরকার করেছে। এই ঘরে বসে মাইনে পাওয়া মানুষের কিন্তু আগামীটা আনলক পিরিয়ডে খুব ভয়ঙ্কর হবে, সেটাই কিন্তু ঘটছে। তো যাই হোক, তাহলে এই যে, এবং আর কি, স্কুল, সরকারি স্কুল, এটাকে কিন্তু করোনার নাম করে বন্ধ করার আর একটা চেষ্টা ওরা করবে যদি না আমরা প্রতিবাদে আরো বেশি সোচ্চার হই। আর কি, লোকাল ট্রেনকে ইতিমধ্যেই জানেন, লোকাল এসি ট্রেন চালু হয়েছে, এবং আপনারা জানেন দূরপাল্লায় বন্দে ভারত চালু হয়েছে। করোনার সময় দেখবেন কোভিড স্পেশাল ট্রেন ভাড়া বাড়িয়ে ওরা চালিয়েছে। তো আবার করোনার নাম করে লস মেকিং লোকাল ট্রেনগুলোকে ওরা কিন্তু বন্ধ করার চেষ্টা করবে। পরিবর্তে ওই যে স্যানিটাইজ এসি ট্রেন বা স্পেশাল ট্রেন চালাবে, সেগুলো রেডি আছে কোচ ভাড়া বাড়িয়ে। কারণ এসি ট্রেন দু একটা চালু হলেও দেখবেন বিভিন্ন জায়গায় লোক হচ্ছে না। তাহলে লোক করতে গেলে কি করতে হবে? ওই যে বন্ধ করে দিতে হবে। তাহলে যারা বাধ্য, পকেটের টাকা, ওরা তো এখন পুরো ফিয়াট কারেন্সি গুলোকে আমাদের বিভিন্ন রকম ভাবে চিটফান্ড থেকে তুলে নিয়েছে, ডিমনিটাইজেশনের মাধ্যমে তুলে নিয়েছে, বিভিন্ন ভাবে শেষ করে দিচ্ছে অনেক যারা। আর আবার মিউচুয়াল ফান্ড কিন্তু সামনে আছে, সতর্ক থাকুন। বিস্তারিত আমি এসব আলোচনা এখানে করি না, কারণ মিউচুয়াল ফান্ডে যারা হিউজ ইনভেস্ট করেন তারা সাধারণ গরিব মানুষ নন। আমি তাদের নিয়ে খুব একটা এসব আলোচনা করি না। কেউ ব্যক্তিগতভাবে যারা আমার সঙ্গে পরিচিত পাঠক, তাদের অবশ্যই এই সব বিষয়ে পরামর্শ দিয়ে থাকি। কিন্তু এই সব আলোচনা এখানে করলে অনেক দীর্ঘ লাইভ হয়ে যাবে, আমি সংক্ষেপে বললাম। তাহলে এই দুটো বিষয় কিন্তু ওরা বন্ধ করতে চাইবে, মানে আরো একবার লোকাল ট্রেন, কারণ এই স্পেশাল ট্রেনের নামে ভালো ব্যবসা করে নেওয়া, এবং ইউজলেস ইটার্সদের জীবিকা। কারণ জানেন, হকার থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া মানুষ, ইউজলেস ইটার্স যারা ওদের স্বাস্থ্য পরিষেবা তেমন ব্যবহার করতে চায় না, হাসপাতালের বড় বিল দিতে চায় না,
বড় মাপের ইন্স্যুরেন্স করতে পারে না, এসব লোকজন ওদের লাগবে না, কাজে লাগে না ওদের। তো ভৌ ভৌ দিয়ে তো সবাইকে একবারে সরিয়ে দেওয়া যায় না, তাতে আবার খারাপ দেখাবে। লোকে ইতিমধ্যেই সন্দেহ করা শুরু করেছে ভৌ ভৌকে। তো তাই ওরা বিভিন্নভাবে চেষ্টা করবে যে এই লোকাল ট্রেন পরিষেবাকে ব্যাহত করতে। এই দুটো সেক্টর বললাম। তাই কার্পেট লকডাউনের চিন্তা এখন করবেন না। ওরা ডিভাইড অ্যান্ড রুল, মানে ভাগ করে করে করবে, লকডাউন করবে, যেটা ওদের মানে ইচ্ছেটা ওদের করবেই, করতে পারবে তা বলছি না। আমরা যদি প্রতিবাদে থাকি, জনতা যদি প্রতিবাদে থাকে, তাহলে কিন্তু ওরা 100 বার ভাবে। উদাহরণ কোথায়? আমেরিকা। হ্যাঁ, এটাই আলোচনার মধ্যে গুরুত্বপূর্ণ দিক। আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং অবশ্যই ইউরোপ। এবারে করোনাটা আলাদা কেন দেখুন খেয়াল করে। এইবারের করোনাটা কিন্তু শুধু এশিয়াতে হচ্ছে। কেন? নরম মাটি বলে, এখানে কোনো প্রতিবাদ হয়নি বলে। অথচ আগের বারে করোনা সমস্ত দেশে একসঙ্গে শুরু হয়েছিল। একদিনও এদিক, একদিন দুদিনের ডিফারেন্সে সমস্ত দেশে, দ্বীপ থেকে শুরু করে আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, এশিয়া, সর্বত্র একযোগে শুরু হয়েছিল। মনে আছে তো? ওয়ার্ল্ডোমিটারের ডেটা আমরা সেই সময় দেখেছি। সেনেগালে কত অ্যাক্টিভ কেস, হ্যাঁ, কত মারা গেল, ইত্যাদি ইত্যাদি। বাংলাদেশে কত অ্যাক্টিভ কেস, পাকিস্তানে কত অ্যাক্টিভ কেস। এবারে কোথায়? এবারে আমেরিকায় করোনার মহামারীর ফিরে এসেছে কোনো খবর আছে? মিডিয়া ছাপাচ্ছে, হইচই হচ্ছে। ইউরোপে হচ্ছে, ফ্রান্সে হচ্ছে, না হচ্ছে না। আফ্রিকায় হচ্ছে, না হচ্ছে না। তাহলে কোথায় কোথায় হচ্ছে? যেখানে কোনো প্রতিবাদী হয়নি, সেই অর্থে আমরা এখানে ভারতবর্ষে গুটি কয় মানুষ পথে নেমেছিলাম, যেটা আমেরিকায় হাজার লক্ষ মানুষ পথে নেমেছিল, লক্ষ লক্ষ মানুষ। ইউরোপের অনেক দেশে ওটা ফার্মা কোম্পানি বুঝে গেছে ওসব জায়গা থেকে পাত্তারি কোটাতে হবে, ওখানে আর নতুন করে ব্যবসা করা যাবে না। মানুষ আর ভ্যাকসিন নিচ্ছে না, প্রত্যাখ্যান করছে। আমেরিকায় ভ্যাকসিন হেজিটেন্সি মারাত্মকভাবে বেড়েছে। ফ্লু ভ্যাকসিনও কেউ নিতে চাইছে না, এবং চাইল্ডহুড ভ্যাকসিন পর্যন্ত প্রত্যাখ্যানের হার আপ টু 25%, 20% বেড়ে গেছে আমেরিকায়। তার ফলে ওরা ভদ্রলোক হতে চাইছে, ফুল ভদ্রলোক হয়নি এমন দেশগুলোর প্রতি টার্গেট করেছে। আর তাই এবারে দেখুন খেয়াল করে, আমেরিকা, ইউরোপে করোনা এসেছে, করোনা নিয়ে হইচই মাতামাতি নেই। আমেরিকা তো আবার প্যান্ডেমিক ট্রিটি থেকে বেরিয়েও গেছে, আপনারা জানেন সেটা। তাহলে কোথায় হইচই হচ্ছে দেখবেন? চীন থেকে শুরু হয়েছে। চীন আগের বারেও চীন থেকেই শুরু হয়েছিল, গোটা বিশ্বে ছড়িয়েছিল। এবার গোটা বিশ্বে করোনা ছড়াচ্ছে না, ভেবে চিনতে ছড়াচ্ছে। যেখানে নরম মাটি আছে সেইখানে করোনা ছড়াচ্ছে। কোথায়? থাইল্যান্ড, কোথায় হংকং, কোথায় সিঙ্গাপুর, সব চীনের, ওটা চীনের ডেরা ওগুলো, ঠিক আছে। কোথায়? ভারতবর্ষ। পাকিস্তানেও ছড়িয়েছে, লিঙ্ক দিয়ে দেব। 2-3 জন মারাও গেছে পাকিস্তানে। বাংলাদেশের জন্য অপেক্ষা করুন। এই যে এই মুহূর্তে লাইভ করছি, হয়তো দেখা গেল সেই সময় বাংলাদেশেও 2-3টে করোনা রোগী পাওয়া গেছে আগে। হ্যাঁ, অর্থাৎ এশিয়াকে লোক সংখ্যাটা বেশি, আমি বারবার বলে আগের লাইভগুলোতে বলেছি। ডিপপুলেশনের জন্য দরকার আছে, ইউজলেট ইটার্সও এই এশিয়াতে বেশি। প্লাস আবার কি ডিপপুলেশনও দরকার আছে। আবার ডিপপুলেশনের পাশাপাশি সবাই তো আর একবারে পটাপট পড়ে মরবে না। মুনাফারও একটা ব্যবসা জায়গা আছে, মুনাফারও সুযোগ আছে। এটা দারুণ রকমের মানে সুবর্ণ সুযোগ হচ্ছে এশিয়া মহাদেশ। আর পাশাপাশি সরকারগুলো, রাজনৈতিক দল সবাই মেরুদণ্ডহীন এবং দালাল, দালাল এবং দালাল, সব লাল সবুজ গেরুয়া, সবাই তো নিজেরটা, নিজেরটা, জনতার কথা, সাধারণ মানুষের কথা এইভাবে বই গেছে। শুধু তাই নয়, দেখুন খেয়াল করুন, আফ্রিকাতে, যাকে আমরা অন্ধকার মহাদেশ বলে থাকি, একসময় বলতো, ওটা ইউরোপিয়ানরাই আবিষ্কার করেছিল, সাদা চামড়ার লোকেরাই এটা আবিষ্কার করেছিল। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ, ডার্ক কন্টিনেন্ট, ওটাই আসলে আলোর জায়গা। আমি ওখানে বহু আলো খুঁজে পাই, জানেন তো।
আফ্রিকার মানুষ চিরকাল জড়িবুটি ব্যবহার করেছে, যেটাকে আমরা আয়ুর্বেদ বলি। করোনা কালে ওরা ওইটাই করেছে, মানে ওই যে যাদের জ্বর সর্দি মানে ভয় পায়নি আর কি, সর্দি কাশি আগেও হয়েছে, ওরা সেটাকেই ব্যবহার করে ওরা ব্যাপারটাকে আমলই দেয়নি। এবং আফ্রিকার অনেক গাছ সেদিন আমি যে আলোচনা করলাম, ওই একজনের সাক্ষাৎকার নিলাম, গৌরবাবুর সাক্ষাৎকার নিলাম, সেখানে একটি বিশিষ্ট বিখ্যাত গাছ যেখানে আপনারা দেখেছেন, আফ্রিকার গাছ, তাই তো। তাহলে শুধু তাই নয়, আফ্রিকার মানুষ পৃথিবীতে মানে আফ্রিকা মহাদেশে সবচেয়ে কম করোনা ভ্যাকসিন নেওয়া হয়েছে হার, এ নিয়ে আমি আলোচনা করেছিলাম। সেই ভিডিওর বিষয় ছিল, সেটাকে আবার স্ট্রাইক মেরেছিল ইউটিউব, উড়িয়ে দিয়েছিল কি যে আফ্রিকাতে লোক মরছে না কেন, কারণ আফ্রিকাতে ভ্যাকসিন প্রত্যাখ্যান করছিল মানুষ। ভ্যাকসিন বাজারে আসার 6-7 মাস পরেও, 8 মাস পরেও আফ্রিকাতে 1% ভ্যাকসিনেশন হয়েছিল সেই সময়, এবং অনেক দেশে 0, কোথাও কোথাও 2-3, সর্বোচ্চ 10%। তাহলে আফ্রিকার মানুষ কেন মরছে না করোনায়, এই প্রশ্ন আমি তুলেছিলাম। শুধু তাই নয়, তানজানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলি বুক ফুলিয়ে লড়াই করেছিলেন সেই সময়, এবং তিনি আরটিপিসিআর টেস্টের যে ঘোটালা সেটা ছাগলের ওপর প্রয়োগ করে, পেঁপের ওপর প্রয়োগ করে টুইট করে দিয়েছিলেন। দেখুন, পেঁপে কোভিড পজিটিভ বলছে, ছাগল কোভিড পজিটিভ বলছে, তাহলে এগুলো কি করছেন আপনারা? উনি মাস্ক বিধি, করোনা বিধি কিছুই চালু করেননি, ভ্যাকসিন তো দূরের কথা, তাই তাকে সরে যেতে হলো। শুধু তাই নয়, বুরুন্ডি, মাদাগাস্কার, এরকম বহু দেশ, 4টে দেশ তার সঙ্গে ছিল। এবং এসব দেশে ভ্যাকসিনেশন সেভাবে হয়নি, সরকারি উদ্যোগ নেয়নি, হবে কোথা থেকে? তার ফলে সেখানকার মানুষ এই মাগোফুলি এবং ওই বুরুন্ডিরও তাকেও হত্যা করা হয়, সরিয়ে দেওয়া হয়। এরকম বেশ কিছু আফ্রিকান যারা প্রতিবাদী নেতা তাদেরকে সরিয়ে দেওয়ার ফলে জনগণ আরো নিশ্চিত হয়। তাই ওখানকার মানুষ এখন ভ্যাকসিন দিতে গেলেই, বিশেষ করে করোনার গল্প এলেই উদম কেলাবে। ওরা তো একটু ফিজিক্যাল, জানেন তো, শক্তিশালী, পরোয়া টরোয়া করে না, তো তাই ওখানে করোনা এখন আসবে না। ইউরোপেও, আমেরিকার মতো দেশে প্রথম ডোজ নিয়েছিল মাত্র 78% মানুষ, ভাবুন, আর আমাদের 98%। শিক্ষিত দেশ, মানুষ বুঝে গিয়েছিল কিছু একটা আছে, সামথিং ইজ ফিশি হিয়ার। আর দ্বিতীয় ডোজ নিয়েছিল মাত্র 65 থেকে 67% মানুষ আমেরিকায়, খোদ আমেরিকায়। রোমানিয়া, পূর্ব ইউরোপের দেশগুলোতে ভ্যাকসিনেশনের হার ইউরোপের মধ্যে সবচেয়ে কম ছিল, কোথাও 40, কোথাও 30-এর ঘরে। তাহলে ওসব জায়গায় করোনা ফিরছে না কেন? আফ্রিকাতে কেন করোনা ফিরছে না? এত কম লোক সেখানে ভ্যাকসিন নিয়েছে, অনেক দেশে প্রায় নেয়নি। তাহলে আমাদের দেশে, আমেরিকাতেও অনেক কম লোক, আমাদের দেশের তুলনায় অনেক কম লোক ভ্যাকসিন নিয়েছে, তো সেখানে করোনা কেন ফিরছে না? কিন্তু আমাদের দেশে এত মানুষ ভ্যাকসিন নিল। আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার মোদি সাহেব গর্ব করে জানালেন যখন, মানে 200 কোটি ডোজ, কত ডোজ হয়ে গেল, গর্ব করে জানালেন যে 200 কোটি ডোজ, 2 বিলিয়ন ডোজ আমাদের কমপ্লিট হলো, ইত্যাদি ইত্যাদি। তো সেক্ষেত্রে প্রথম ডোজই 98% মানুষ নিয়েছেন, তাহলে সেইখানে দ্বিতীয় ডোজও 70-এর ঘরে মানুষ নিয়েছেন, 70%-এরও বেশি, 75-76% বা তারও বেশি। তো তাহলে এরকম দেশে, এবং হুও বলেছিল 70% ভ্যাকসিনেশন হলে যথেষ্ট, হু বলেছিল সেই সময়, তথ্য আছে, তাহলেই হবে, ফাইট করা যাবে, করোনাকে নির্মূল করা যাবে। তো সেই দেশে আবার এত করোনার বাড়ন্ত কেন? ওই যে নরম মাটি, প্রতিবাদ হয়নি,
যেই মুহূর্তে আমরা আমেরিকায় দেখতে পাচ্ছি সেনেটে, কালকে আমি লাইভ লিংক শেয়ার করেছিলাম আমার পেজে, যেখানে এই ভ্যাকসিন কোম্পানিগুলোকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, ধুয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন রকমের ইরেগুলারিটি, দুর্নীতি সামনে আসছে, সেনেটররা তো আলোচনা করছেন। ডক্টর পিটার ম্যাককেলাও সেখানে আছেন, যিনি বিখ্যাত কার্ডিওলজিস্ট, যিনি প্রথম থেকেই করে mRNA ভ্যাকসিন এবং করোনা ভ্যাকসিনের বিরোধিতা করে এসেছেন, তার বিপদ বলেছেন। তিনিও বিপজ্জনক এবং তথ্যগুলো উঠিয়েছে সেনেটে, সেগুলো নিয়ে ডিসকাস করা হচ্ছে। যেই মুহূর্তে জানা যাচ্ছে, দেখা যাচ্ছে যে চোখে আঙুল দিয়ে বিভিন্ন রকম যারা গবেষক এবং তদন্তকারী সংস্থা, জানেন ট্রাম্প এখন ক্ষমতায় আসে, ট্রাম্প উঠে পড়ে লেগেছেন, ট্রাম্প না এলে কি এটা হতো না, সেনেটে উঠতো ওরা। সেখানে আমি এটা নিয়ে ভিন্ন লাইভ করব, সেই সেনেটে কি হলো, এটা দীর্ঘ প্রসিডিং, এখনো আলোচনা চলবে। তো শেষ হলে আমি একটা লাইভ করব, কিন্তু সংক্ষেপে একটা বিষয় বলি। আপনারা ভাববেন যেটা তথাকথিত সভ্য দেশেও, তবে সভ্য দেশে বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে মানুষ সেগুলো তদন্ত করে বের করে, কেউ নিস্তার পায় না, অন্তত চেষ্টা করে তারা। কিন্তু আমাদের দেশে সেটাও নেই, কোনো রাজনৈতিক দল নেই, কেউ নেই। কি যারা ভ্যাকসিন নিয়েছিল তাদেরকে ওই যে পার্শ্ব প্রতিক্রিয়া বা কি হচ্ছে তার জন্য একটা ফর্ম ফিল আপ করতে হয়েছিল। সেই সময় সেখানে বক্স করা ছিল কি ইনজেকশনের সাইটে যেখানে দেওয়া হলো সেখানে পেইন হচ্ছে কিনা, 1 নম্বর। 2 নম্বর, জ্বর, সর্দি, কাশি বা ইত্যাদি এসব প্রবলেম হচ্ছে কিনা। হ্যাঁ, এইরকম ভাবে বক্স কাটা ছিল খুব মাইনর ইস্যুগুলোতে। এই পর্যন্তই, এটাই সামনে আসছে। অথচ ভ্যাকসিনের যে ফ্যাক্ট এবং যে বিষয়গুলো, যারা ভ্যাকসিন বানিয়েছেন তাদের যে তথ্য, সেখানে কিন্তু আগে থেকেই পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস অর্থাৎ হার্টের যে সমস্যা, যেখান থেকে হার্ট অ্যাটাক হতে পারে, সেগুলো কিন্তু সেই পার্শ্ব প্রতিক্রিয়ার যে বক্স সেখানে উল্লেখ করাই হয়নি। তাই সেখানে প্রশ্ন তোলা হয়েছে যে এই মাইনর যেগুলো, সেইগুলো, আরে ইঞ্জেকশন নিলে তো হাতে ব্যথা হতেই পারে, জ্বর আসতেই পারে, এইগুলো দেখিয়ে ভ্যাকসিন খুব কাজ করছে, দারুণ অ্যাক্টিভ কাজ করছে, এটাই তারা বারবার তুলে ধরার চেষ্টা করেছেন। এই যে জ্বর এসছে, এই যে ব্যথা করছে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি দেখিয়ে ওরা এই বক্সগুলোকে টিক যারা করেছেন, স্বাভাবিক জ্বর অনেকেরই এসেছে এবং মাসেল পেন তো সবারই হয়েছে, তারা কি প্রমাণ করার চেষ্টা করেছিলেন এই যে ভ্যাকসিন কাজ করছে। আমাদের দেশেও এটা হয়েছিল, কিন্তু যেটা দুর্নীতি এই কারণেই যে সেনেটররা অনেকেই প্রশ্ন তুলেছেন। রবার্ট কেনেডি তো আছেনই, আপনি জানেন, তিনি এখন স্বাস্থ্যের হেলথ সেক্রেটারি, হেলথ বিষয়টা দেখছেন। তো সেখানে বলা হলো যে তাহলে আর বক্সগুলো কেন যোগ করা হলো না, পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস, সেটা উল্লেখ করা না থাকলেও হসপিটালে কতজন ভর্তি হতে হলো, মেডিকেল কেয়ার কতজনকে নিতে হলো, কতজনের হার্ট অ্যাটাক হলো, এগুলো কেন বক্স থাকলো না? শুধু মাইনর ইস্যুগুলো নিয়ে বক্স হলো কেন? এইখানেই প্রশ্ন। এরকম বহু ইরেগুলারিটিস এবং কারাপশন সামনে এসেছে, সেগুলো নিয়ে তর্ক চলছে। এবং এই যে সেনেটে ব্যাপারটা উঠলো, এটার জন্য শুধুমাত্র ভ্যাকসিন কোম্পানি বা তাদের বিরুদ্ধে যে একটা জনগণের ভালো মঙ্গল করার জায়গা, এই উদ্দেশ্যেই সেনেটে ট্রাম্প এটা উঠতে দিলেন বা তুললেন বা অনুমতি দিলেন, এমন নয়। কিন্তু এমন হলে ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার একটা কিন্তু সুযোগ থাকতো, জানেন তো। জনগণের জন্য যখনই কেউ কোনো কিছু উঠেছে, তখন
টাকা পয়সা দিয়ে ধামাচাপা দেওয়া হয়েছে, বহু নজির বিশ্বে আছে, আমাদের দেশে আরো সবচেয়ে বেশি আছে। এখানে কারণ আরেকটা আছে, এটা আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন যে আমেরিকার মতো দেশে এটা সেনেটে উঠলো কি করে, ওরা হতে দিচ্ছে কি করে, সেই প্রশ্নটা উত্তরটা এখানে দিই। প্রথমত আপনারা জানেন যে ট্রাম্পকে বিগত নির্বাচনের মানে আগের যেটা 2021-এ যেটা হয়েছিল, যেখানে বাইডেন ক্ষমতায় এসেছিল, সেখানে ট্রাম্পকে কিন্তু হারিয়ে দেওয়া হয়েছিল। কারণ ট্রাম্প করোনার এই ব্যাপারে মাস্ক পরতে চাননি, মিজলি ফ্লু বলেছেন, ইত্যাদি ইত্যাদি, এবং চায়না ভাইরাস বলেছেন, বিভিন্ন রকম কথা তিনি বলেছিলেন। এবং শুধু তাই নয়, তিনি জায়নিস্ট যে এজেন্ডা, অন্যতম একটা বড় ব্যাপার ছিল প্যারিস ট্রিটি থেকে, যেখানে ওই যে জিরো কার্বন এমিশনের একটা লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে, সেই ট্রিটি থেকে তিনি আমেরিকাকে বের করে এনেছিলেন এবং পরিষ্কার জানিয়েও দিয়েছিল, হু থেকেও বেরিয়ে এসেছিলেন। এই অবস্থাতে তো ট্রাম্পকে রাখা যায় না, যায় না। আর তাই ট্রাম্পকে যেন প্রকারে হারিয়ে দেওয়া হয়েছিল। সেই সময় আমি একটি ভিডিওতে বলেছিলাম, ইউটিউব ভিডিওতে, সেই চ্যানেল এখন আর নেই, প্রথম চ্যানেল, বলেছিলাম অলৌকিক কোনো ঘটনা না ঘটালে ট্রাম্প হারবেন না। ওই অলৌকিক ঘটনায় ওরা ঘটিয়েছিল, জায়নিস্টরা অলৌকিক ক্ষমতা সম্পন্ন, অবশ্যই, তো সেটাই ঘটেছিল। এইবার সেই ট্রাম্পের তো একটা তার মধ্যে প্রতিশোধ স্পৃহা আছেই। জায়নিস্টদেরকে তিনি কিছু করতে পারবেন না সেইভাবে, কারণ জায়নিস্টরা চেয়েছে বলেই তিনি ক্ষমতায় এসেছেন। কেন জায়নিস্টরা চাইলো? মূল ব্যাপার হলো জনগণের প্রতিবাদ। দেখুন, জায়নিস্টরা একটা প্ল্যান করে, ঠিক আছে, কিন্তু জনগণ যদি ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করে, তখন জায়নিস্ট কেন, ভগবানের সিংহাসনও হেলিয়ে দেওয়া যায়, ইতিহাস সাক্ষী যায়। আমেরিকা সেটা করে দেখিয়েছে। তো জায়নিস্ট শক্তি যখন দেখলো, কি দেখলো, ট্রাম্পকে যখন হারিয়ে দেওয়া হলো ইলেকশনের ম্যানিপুলেট করে, তখন 6 জানুয়ারি তার পরপরই ক্যাপিটাল হিলে, আমেরিকার মানে সিট অফ গভর্নমেন্ট যেটা, সেখানে দাঙ্গা হয়, মারাত্মকভাবে হামলা করা হয়, জঙ্গি হামলা। শান্তিপূর্ণ বিক্ষোভ নয়, যে স্কুলের শিক্ষকেরা ধর্ণা দিচ্ছে, শান্তিপূর্ণ বিক্ষোভ, ওটা ওই সংগঠনগুলো শাসক দলেরই তৈরি, বিরোধী দলও আছে, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে হবে। শান্তিপূর্ণ প্রতিবাদ হলে কিছু হয় না। আমি আসবো, এই লাইভের তো মূল বিষয় ওটা, ওখানেই আমি আসবো। শান্তিপূর্ণ প্রতিবাদ, ধর্ণা, যত খুশি ধর্ণা দিনও কিছু হবে না। যাই হোক, তো সেই মারমুখী জনতাকে জায়নিস্ট শক্তি দেখেছে, যখন বুঝেছে যে জনতার মানসিকতায় আর নেই, ভ্যাকসিন চলবে না সেখানে, প্যান্ডেমিক চলবে না সেখানে, মানুষ সেখানে বিরোধিতা করবে, তাই আর ঝামেলায় না গিয়ে ট্রাম্পকে ওরা এবারে ক্ষমতায় আসতে দিয়েছে, মানে বাধা দেয়নি। নর্মাল ইলেকশনে যা হয়েছে তাই হয়েছে, গতবারের মতো ম্যানিপুলেশন হয়নি করতে করে, কারণ বুঝলো যে লাভ নেই, মারধর খেতে হবে, মানে জায়নিস্ট শক্তির দালালদের মারধর খেতে হবে। আমাদের এখানে ভাবুন দেখি, যদি এই যে যারা এইসব ভাবে আমাদের ওপরে বিভিন্ন, বিল গেটস তো সরাসরি এসে আমাদের বউ বোঝে না, এবার অনিচ্ছা সত্ত্বেও যদি কাউকে গুঁজতে আসে ভ্যাকসিন, তো সেই মানুষ যদি খেপে গিয়ে তারা যদি দলবদ্ধ হয়ে মারধর করে, তখন জায়নিস্ট শক্তি কি করবে, কাদের দিয়ে কাজ করাবে? ব্যাপারটা ওই রকমই আমেরিকায় ঘটেছে। তো সেটা ওরা বুঝতে পেরেছে, তাই ওরা ট্রাম্পকে এবারে বাধা দেয়নি, ছেড়ে দিয়েছে আমেরিকাকে, যাও ঠিক আছে বাবা, তুমি যদি থাকলে আরো সমস্যা বাড়বে আমাদের। সেই সব খবর আবার গোটা বিশ্বে ছড়াবে, মারধরের খবর ছড়াবে। এখন তো আবার ইন্টারনেটের যুগ, তখন বলবে ওই যে আমেরিকায় করোনার যারা স্বাস্থ্যকর্মী ভ্যাকসিন দিতে আসে তাদেরকে এরকম ভাবে করছে, সেটা খবর হবে, তখন আবার উল্টো খারাপ ফল হবে। তার চেয়ে বাবা তোমরা বেরিয়ে যাও। লোকে, সাধারণ লোক, ভারতবর্ষের লোক প্যান্ডেমিক টিটি বুঝবেই না, এশিয়ার লোকজন প্যান্ডেমিক টিটি বুঝবেই না, দু একজন বাদ দিয়ে, দু একজন আঁতেল, আমরা তো আঁতেল পাগলা বাদ দিয়ে,
কোনো ব্যাপার না, তারা কেউ প্রশ্নও করবে না আমেরিকায় কারো করোনা হচ্ছে না, করবে না, অতএব ছাড়। এবার আপনাদের একটা তথ্য জানাই, খুব ইন্টারেস্টিং তথ্য। এই যে ট্রাম্পকে ম্যানুপুলেট করে হারিয়ে দেওয়া হয়েছিল, সেই বিষয়টা এবার আমেরিকার স্কুলগুলোতে পড়ানো হবে, সিলেবাসে ঢুকে গেছে। হ্যাঁ, ইন্টারেস্টিং না? আগে হ্যাঁ এটাই হয় তো, শাসকেরা তাই করে। আমাদের দেশের শাসকেরা তো আমাদের সিলেবাসে কত কিছু ঢোকাচ্ছে, তাই না? জানেন তো। তো ট্রাম্প কেন বাদ দেবেন, তিনিও ঢোকাবেন। তো ট্রাম্পকে কেন হারানো, কি উদ্দেশ্যে হারালো, বা কিভাবে হারালো, কোন প্রসেসে হারানো হলো, সেটা মার্কিনী পড়ুয়ারা এবার স্কুলে পড়বে। ইন্টারেস্টিং স্টাডি, তাই না? হ্যাঁ, অবশ্যই। এবার ট্রাম্প কি করছেন, ট্রাম্প বুঝতে পেরেছেন যে প্রভুদের সঙ্গে তো লড়াই করা যাবে না, কারণ এই ব্যাংকিং সিস্টেম বলুন, টোটাল পলিসি ওই জার্নালিস্টরাই চালাচ্ছে। তো তাকে ছাড় দেওয়া হয়েছে আমেরিকাকে, কারণ এলন মাস্ক সেখানে আছেন। অর্থ ছাড়া তো কিছু হয় না, এলন মাস্কের দাপট তো আপনি জানেন, অর্থনীতি তো দাপট। তো সুতরাং এলন মাস্কের সঙ্গে তো জায়নির শক্তি, তার সেও তো একটা অঙ্গ জায়নির শক্তি, তার লোক কর্মভূমিটা আলাদা। এলন মাস্ক কি ভ্যাকসিন বানান? তিনি কি প্যান্ডেমিক থেকে তিনি মুনাফা করেন? না, তার ক্ষেত্রগুলো আলাদা। তাই এলন মাস্কের প্যান্ডেমিকে ইন্টারেস্ট নেই, প্যান্ডেমিকেও ইন্টারেস্ট নেই, ওসবে ইন্টারেস্ট নেই, ভাইরাসেও ইন্টারেস্ট নেই। আর তাই কোনো সমস্যা নেই। আমেরিকার এবার এলন মাস্কের ক্ষেত্র, আমেরিকার ক্ষেত্র, মুনাফার ক্ষেত্রটা আলাদা। ওই যে আমি আগে লাইভে বলেছি, ভারতে জিরো ট্যারিফে মাল ঢুকাবে আমেরিকা। আগে হ্যাঁ, দেখতে থাকুন আগামীতে আমাদের স্বনিযুক্তি বা ছোটখাটো দেশি কোম্পানির দু একটা যে টিকে আছে, সেগুলো আর টিকে থাকতে পারবে না। কিন্তু ট্রাম্প জায়নিস্ট প্রভুদের কিছু করতে পারেন না, কিন্তু প্রভুদের হয়ে যারা দালালি করেছে সেই সময় স্বাস্থ্য ব্যবস্থা, তাকে হেনস্থা করেছে, যেমন ফাউচি ট্রাম্পের বিরুদ্ধে সরাসরি বক্তব্য রেখেছিলেন এক সময়। সেই ফাউচি এখন বয়সের কারণে অব্যাহতি চেয়েছেন, কিন্তু ট্রাম্প সহজে তাকে ছাড়বেন বলে মনে হয় না। এছাড়াও আরো হোমরা চোমরা মানুষ যারা বাইডেন প্রশাসনে ছিলেন, স্বাস্থ্য দপ্তরে ছিলেন, ইতিমধ্যেই ট্রাম্প ক্ষমতায় এসে 10,000 স্বাস্থ্যকর্মীকে, বিজ্ঞানী টিজ্ঞানী সহ স্বাস্থ্য দপ্তর থেকে বিদায় করেছেন, মানে ছাঁটাই করেছেন। সরকারি চাকরি কিন্তু কোথায় আছেন? তো যাই হোক, বিদায় টিদায় করেছেন এবং বিলিয়ন বিলিয়ন ডলার কাটছাট করেছেন প্যান্ডেমিক খাতে, ভাইরাস রিসার্চ খাতে, এবং অনেক এরকম প্যান্ডেমিক ডিটেকটিভ ছিলেন, আগাম পূর্বাভাস দেওয়া, অ্যালার্ট দেওয়া, এইসব কাজে তাদেরকে গোয়েন্দা বলা হয়, প্যান্ডেমিক গোয়েন্দা, মহামারী গোয়েন্দা, অতিমারী গোয়েন্দা। মানে এরাও বড় বড় বিজ্ঞানী, তারা আগাম সুখে বলে দেন। আমাদের দেশে বলছে না, বিল গেটস বলেন না, আর ইউ রেডি ফর দ্য নেক্সট প্যান্ডেমিক? এরা সব ওই জ্ঞানী শক্তি সরাসরি দালাল। তো সেই সব লোকজন যারা ট্রাম্পকে অপদস্থ করেছে সেই সময়, এবং ট্রাম্পকে হারিয়ে দেওয়ার পেছনে যাদের মদত ছিল, স্বাস্থ্য দপ্তর বলুন, ক্যাপিটল হিল বলুন, সর্বত্র যারা এভাবে ছিলেন, তাদের প্রতি ট্রাম্পের একটা আক্রোশ আছে। তো প্রভুদের কিছু, রকেফেলার রথচাইল্ডদের তো কিছু করা যাবে না, তারা অর্থনীতিকে নিয়ন্ত্রণ করেন, কিন্তু এই দালালগুলোকে তিনি ছাড়বেন না। তো এই কারণেই কিন্তু তিনি, জনগণের শরীর খারাপ হচ্ছে, ভ্যাকসিন মুজে, অবশ্যই সেটা একটা কনসার্ন, কারণ জনগণই তো চেয়েছে এগুলো বিদায় হোক, করোনা টরোনা বিদায় হোক, অনেক হয়েছে। কিন্তু পাশাপাশি তার একটা ব্যক্তিগত আক্রোশও কাজ করছে। আর তাই নিশ্চিন্ত থাকুন, শুধু জনগণের ব্যাপার থাকলে এগুলো ধামাচাপা পড়ে যেত। আমাদের দেশেও, আমাদের পার্লামেন্টেও বিল গেটস যে ওই যে তেলেঙ্গানা, বর্তমানে তেলেঙ্গানা, সে সময় অন্ধ্রপ্রদেশের অংশ, এবং গুজরাটের যে ট্রাইবাল মেয়েদেরকে সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন বুঝে বেশ কিছু মেয়ের মানে কোনো অনুমতি না দিয়ে, কোনো রকম না জানিয়ে প্রিন্সিপালদেরকে, মানে হোস্টেলে থাকতো এই মেয়েগুলো, ট্রাইবাল মেয়ে, তাদেরকে গুঁজে দেওয়া হয়েছিল প্রিন্সিপালকে ম্যানেজ করে আর কি, পয়সা করে দিয়ে, ঘুষ ফাঁস দিয়ে। সেটা পরে আমাদের 2009 পার্লামেন্টে ওঠে,
ব্যাপারটা জানাজানি হয়ে যায়। কিন্তু ওই যে জনস্বার্থের ব্যাপার ছিল তো ধামাচাপা পড়ে গেল। কিন্তু এইখানে যেটা সেনেটে উঠেছে সেটা নিছক জনস্বার্থের ব্যাপারে ওঠেনি, কিন্তু নিছক জনস্বার্থের কারণে কিন্তু ওঠেনি। সেখানে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আক্রোশও আছে, তাই এই খেলা কিন্তু চলবে, অত সোজা নয়। অনেক বড় বড় হোমরা চোমরাকে কিন্তু ট্রাম্প এবার বিভিন্ন রকমের শাস্তি, জেল থেকে শুরু করে ছাঁটাই থেকে শুরু করে, হ্যাঁ, বিভিন্ন রকমের মামলায় জর্জরিত করবেন আগে। হ্যাঁ, কিন্তু ওই যে আমেরিকাতে, আমাদের দেশেও ভেক্টর ভাইরাল ভ্যাকসিন কোভিশিল্ড নেওয়ার পরে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক এত কিছু ঘটলো, প্রতিদিনই ঘটছে, অনেক মানুষ বুঝেও গেছেন। কিন্তু আমাদের দেশে তা সত্ত্বেও করোনা কেন? আমেরিকায় নেই, আমাদের দেশে কেন? পাকিস্তানে আবার কেন? কেন? ওই যে ওখানকার মানুষ যেমন করে জায়নিক শক্তিকে বাধ্য করেছে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করে ট্রাম্পকে ক্ষমতায় আসতে দিতে বাধ্য করেছে জায়নিক শক্তিকে, আমাদের দেশে সেটা হয়নি। আর হয়নি বলেই কিন্তু বিপদ। আর তাই অফলাইনে আমরা তো চেষ্টা করেছিলাম, ওই 200 খুব বেশি, তার বেশি লোক আসেননি। অনলাইনে তার চেয়ে অনেক বেশি লোক দেখতে পাই। তারা অনেক, যাই হোক, তাদের সমস্যা আছে, সবাই তো আর অফলাইনে নামতে পারেন না। কিন্তু অনলাইনে যারা আছেন তারা এবার আরো সোচ্চার হন, এইসব খবরে গিয়ে কমেন্ট করুন, অনেকেই করছেন, নইলে কিন্তু আপনাদের অস্তিত্ব বিপন্ন হবে। বিভিন্ন রকম কায়দায় লকডাউন, বিধিনিষেধ, করোনা মেজার্স, এগুলো তো আসবেই। ফ্রি টেস্ট চালু হয়ে গেছে কয়েক জায়গায় ইতিমধ্যেই। যত টেস্ট হবে তত করোনা বাড়বে, সেটা আপনাদের জানা। আর এবারে তো অনেকে ভ্যাকসিন গুঁজে বসে আছেন, তাদের করোনাটা সত্যিকারেরই ওরা দেখাবে। এছাড়াও ফলস পজিটিভ তো থাকবেই। সব মিলিয়ে একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে। তাই প্রতিবাদে থাকুন। বিশেষ করে যারা লোকাল ট্রেন চাইছেন এক ভালোভাবে চলুক, স্কুল চাইছেন, শিক্ষকরা বিশেষ করে, ছাত্রছাত্রী এখন কতটা স্কুলে পড়াশোনা করতে চাইছে সেটা তর্ক সাপেক্ষ। এবারে আসছি আজকের আলোচনার মূল টপিকে, কারণ আগের এই আলোচনাটা জরুরি ছিল, কারণ এটা মানুষকে তো বলতে হবে। কারণ এই পরীক্ষায় হোক আর নাই হোক, ছাঁটাই হওয়া শিক্ষক হোক, যোগ্য অযোগ্য যেভাবেই ডাকা হোক না কেন, সবাই এই আগামীতে যে পলিসিগুলো আরো বেশি করে রূপায়িত হবে, প্যান্ডেমিক প্রিপেয়ারনেস ট্রিটি, সেটা এফেক্টেড সবাই হবে, কোনো পেশা বাদ যাবে না, টপ লেভেল বাদ দিয়ে অবশ্যই। আচ্ছা, পরীক্ষা হবে বলে মাননীয়া জানিয়েছেন, জানা গেল খবরে। বেশ, কিরকম ব্যাপার হবে? 30শে মে, আমি যতদূর খবরটা পেয়েছি, আপনারা জানেন সেটা, আমি যা পেয়েছি সেটাই বলছি। 30শে মে নাকি নোটিফিকেশন বেরোবে। ওই যে সুপ্রিম কোর্ট বলেছিলেন এসএসসি 2026-এর প্যানেল, 2016-র প্যানেল পুরোটাই তো বাতিল করে দেওয়া হয়েছে। আসছি সেসব বিষয়ে, আসছি কি আসলে খেলা হলো, কি হওয়ার কথা ছিল, আসছি। তো আগে মূল এই বিষয়টা, পরীক্ষার ব্যাপারটা একটু বলে নিই। তো সুপ্রিম কোর্ট বলেছে প্যানেল বাতিল, আবার নতুন করে পরীক্ষা নিতে হবে। 31শে মে 2025-এর মধ্যে নোটিফিকেশন জারি করতে হবে। তো তাই 30শে মে বেরোবে, অর্থাৎ 31শে মের মধ্যেই হচ্ছে, অর্থাৎ সুপ্রিম কোর্টের সেই ব্যাপারটা রাখা হচ্ছে। মাননীয়া কি জানিয়েছেন, যে এখন আদালত বন্ধ, আমরা রিভিউ পিটিশন জোরদার করে লড়বো। কতটা জোরদার লড়বে সেটা আমার জানা আছে, ভালো করেই বুঝি, জানি, এটা বহু আগেই বলেছি। তাই এখানে একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট রাখছি। যারা, যেসব শিক্ষকেরা মনে করছেন ক্ষমতা আছে, পরিস্থিতি আছে, পরামর্শের লোক আছে এবং উকিল আছে, তারা রাইট টু লাইফ অ্যান্ড রাইট টু লাইভলিহুড যে সেকশন আছে সুপ্রিম কোর্টে, আর্টিকেল 21, সেটাকে সামনে রেখে ইন্ডিভিজুয়ালি মামলা করুন। এই পয়েন্টটাকে, এবং এই যে আপনারা সেটেল করে গেছেন, চাকরি পেয়ে গেছেন,
চাকরি পাওয়ার পরে অনেকে বিবাহ করেছেন, অনেকে লোন নিয়েছেন, সন্তান হয়েছে। এইভাবে সরকারি চাকরি থেকে কোনো নজির নেই। ত্রিপুরার কেসটা ভিন্ন, এই নিয়ে আমি কিন্তু আগে লাইভে বলেছি, এখানে আর বলা যাবে না। তো ইন্ডিভিজুয়ালি লড়ুন, তৈরি থাকুন। রিভিউ পিটিশনের রেজাল্ট যদি খুব ভালো হয়, দুর্দান্ত হয়, সবাই চাকরি টাকরি ফেরত পান, আলাদা কথা, সে সম্ভাবনা নেই বললেই চলে, নেই। কারণ ভাগাভাগি হয়ে গেছে, আপনারা ইউনাইটেডলি লড়াই করতে পারেননি। ইউ আর নট এবল টু ফাইট ইউনাইটেডলি, সেটা ওরা করেছে। তাই আবার বলছি, যারা তৈরি থাকুন, যাদের উকিল আছে, যারা এই ব্যাপারটা হাইলাইট করতে পারবে, উল্টো পাল্টা বলে লাভ নেই, এই পয়েন্টগুলো হাইলাইট করতে হবে। রাইট টু লাইফ অ্যান্ড লাইভলিহুড, কারণ লাইভলিহুড না থাকলে রাইট টু লাইফ থাকে না, জীবিকা না থাকলে জীবন বাঁচে না, পরিষ্কার কথা। খাদ্য, বস্ত্র, বাসস্থান চাই। নিউ ওয়ার্ল্ড অর্ডারে আপনারা টার্গেট, কারণ আপনাদের স্কিল ওদের আর দরকার নেই, তাই আপনাদের পেছনে আবার নতুন করে লাগা হবে এবং আরো অনেক সালের প্যানেল করে টানাটানি করবে। আমি আগেই বলেছিলাম, আসছি খবরে। তো যাই হোক, আমি শেষ অংশে আবার বলবো যে যারা ইন্ডিভিজুয়ালি লড়াই করতে চাইছেন, আছেন, বা 2-3 জন মিলেও করতে পারেন, টোটাল মানে সরকারের উপরে ছাড়লে যে খুব একটা ভালো ফল হবে না, সে ইঙ্গিত আমি বহু আগেই দিয়েছি। কারণ সরকারই বলুন, বিরোধী পক্ষই বলুন, এদের টার্গেট কিন্তু ছাঁটাই করা, মানে লোক কমানো। প্রাইভেটের হাতে তুলে দিলে এত মাইনে, শিক্ষকদের মাইনে আবার সরকারি কর্মচারীদের মধ্যে আবার দেখবেন, খেয়াল করে, এটা এইচএস লেভেল, মানে 10, 9, 10 এসব নিয়ে পড়েছে ওরা, মাইনেটা সব অনেক বেশি। তো এদের নিয়ে এই জন্য পড়েছে। তো সুতরাং এটাই লক্ষ্য। আসছি পরে, বলবো কিভাবে আপনারা লড়াই করতে পারেন, যারা ইন্ডিভিজুয়ালি কেস করার জন্য তৈরি আছেন। আগামীতে অনেক শিক্ষককেই সেই পথে হাঁটতে হবে। তো উকিলদের আরো কি করবেন? আপনারা তো উকিল নন, এলএলবি তো পড়েননি, সব জায়গায় তো ওরা টোটাল কন্ট্রোল কায়েম করে রেখে দিয়েছে। তাহলে সেই হিসেবে উনি বলছেন যে এখন গ্রীষ্মকালীন ছুটি চলছে, রিভিউ পিটিশন তো এখন হবে না, হিয়ারিং হবে না, কিন্তু আমাদের আবার 31শে মে এর মধ্যে নোটিফিকেশনটা বের করেও রাখতে হবে, দিতে হবে, আদালতের নির্দেশ। তাই আচ্ছা, আদালত যা যা নির্দেশ দিয়েছে সব মাননীয়া মেনেছেন? মানেননি। টাকা ফেরত দিয়েছেন 12% সুদ সহ? কোথায়? আমি বারবার বলেছি, এটা আসলে ডিক্রি নয়, এটা ভার্ডিক্ট। কিন্তু ওই যে ইউনাইটেড না থাকার কারণে শান্তিপূর্ণ প্রতিবাদ, ধর্ণা, যারা ম্যানেজ সংগঠন, মাননীয়া নিজেই বিধানসভায় ভাঙচুর করে দেখিয়ে দিয়েছিলেন উনি কি খুব শান্তিপূর্ণ আন্দোলন করতেন, মনে আছে? শান্তিপূর্ণ আন্দোলন করতেন না। বিধানসভায় ভাঙচুরের ভিডিওটা এখনো পাবেন, ইউটিউব খুঁজলে হয়তো পাবেন, দেখে নিন। তার রণরঙ্গিনী মূর্তি দেখে নিন। তো তার রাজত্বে আপনারা তার থেকে আপনারা শিখলেন রণরঙ্গিনী মূর্তিটা কেন? ওটা প্রতিবাদ। কোথায়? তারপরে তার কিছু হলো না। ঠিক আছে, তো আপনারা যদি সত্যিকারের একটা প্রতিবাদ করতেন, এত মানুষ মিলিয়ে, মালুম করা, ওই যে ক্যাপিটাল হিলে ট্রাম্পের সাপোর্টাররা প্রতিবাদ করেছিল, আপনারা কি করেন? ভয়ে ভদ্রলোক, ভয়ে ভীতু, ভয়ে ভাতার জন্য তৈরি থাকুন। দিয়ে তো ভয়ে ভ্যাকসিন, ভয়ে ভাইরাস, এত মানুষ কি করলেন? শান্তিপূর্ণ প্রতিবাদ, ধর্ণা করলেন। আরে বাপ রে বাপ, সংগঠন ওদেরই নেতা, ওরাই শাসক বিরোধী দল সব মিলেই সংগঠন চালাচ্ছে। ব্যাস, যা হবার তাই হলো। আসছে এক এক করে। আন্দোলনটা কি হতে পারত, কি হওয়া উচিত ছিল? আমি আগে যা বলেছিলাম, এটা রায়, এটা ভার্ডিক্ট নয়, এটা ডিক্রি নয়, এটা ভার্ডিক্ট। থিওরিটিক্যালি তাই হওয়ার কথা, কিন্তু ওই যে প্র্যাকটিক্যাল আর থিওরিটিক্যাল তো এক ব্যাপার নয়। থিওরিটাকে প্র্যাকটিসে রূপান্তরিত করতে গেলে ঠিকঠাক লোকজন চাই, সেটা শিক্ষকরাও পারেননি, উকিল তো ম্যানেজ হয়েই আছে। আর মাননীয়ার কথা আর কি বা বলবো, সব একসঙ্গে কাজ চলছে। যাই হোক, এবার উনি এটা কি খেললেন দেখুন খেয়াল করে। রিভিউ পিটিশনটা এমন সময় হলো, সময় যে একদম ছিল তা তো নয়, উনি কি আগেই তুলতে পারতেন না?
সে ক্ষমতা ওনার আছে। রাতারাতি হিয়ারিং হয়ে গেছে এমনও ঘটনা আছে। কি হলো, গ্রীষ্মের ছুটির মধ্যে পড়ে গেল, এবার 31-এর মধ্যে করতে হবে। বেশ ভালো কথা, তো উনি করলেন। উনি আবার এটাও বলছেন যে জোরদার লড়াই করব আমরা রিভিউ পিটিশনে। বেশ ভালো, আশার আলো যাচ্ছে কি? খুব একটা আশা করবেন না, কারণ অলরেডি প্রেক্ষাপট তৈরি। বেশ, তাহলে এবার উনি ওখানে কি কি বলা হয়েছে খবরে, হোয়াট কাইন্ড অফ নিউজ, কি বলা হয়েছে আমাদের সামনে এসেছে যে 30শে মে নাকি বিজ্ঞপ্তি বেরোবে, নোটিফিকেশন বেরোবে। ভ্যাকান্সি কত? ওই যে আগেকার নাকি 24,302 ওরকম, মানে যারা ওই 2016-র যেটা ছিল আর কি, যেখানে নিয়োগ হয়েছিল, তার সঙ্গে কত যোগ হবে? এক্সিস্টিং ভ্যাকান্সি 44,302 এইরকম, বা 302টা মনে হয় কমন সেক্টর ফ্যাক্টর আমি দেখলাম, আমার যতটা মনে আছে, ভুলও হতে পারে, ভুল হলে মার্জনা করবেন। মূল বোধ ব্যাপারটা এটাই। তাহলে কত হলো? 44,000 প্লাস ওদিকে 24,000, 44 আর 20-তে হচ্ছে আপনার 64, ওদিকে 68,000, আর এদিকে এদিক ওদিক করিয়ে 203 মানে 68,500 মতো। বাপ রে, কত চাকরি! ওরে বাবা, 68,000 শিক্ষক নিয়োগ করবেন মাননীয়া। আহারে, দিয়ে দিচ্ছেন না, দিয়ে দিতে পারছেন না, ম্যানেজ করে চালাতে হচ্ছে, সেটিং করে চালাতে হচ্ছে আদালতের সাথে। সেই মাননীয়া, সেই রাজ্য সরকার 68,500 শিক্ষক নিয়োগ করবেন। কারা বসতে পারবে তাও কিন্তু পরিষ্কার নয়, মানে শিক্ষাকর্মীও এখানে থাকবেন কিনা, তারা মানে যাদের ভাতায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, মানে যাদের চাকরি একেবারে চলে গেছে, মানে ওই যে অশিক্ষক কর্মচারীদের মধ্যেই দুর্নীতিটা বেশি, সেখানে যোগ্য অযোগ্য ভাগ পর্যন্ত করা হলো না, সবাই নাকি অযোগ্য, যেহেতু অযোগ্যটা বেশি। কিরকম ব্যাপার ট্যাপার রে বাবা, কি আদালত! আদালত, আর জনতাও সেরকম, শিক্ষকও সেরকম, প্রতিবাদ কাকে বলে তাই জানে না। যাই হোক, তাহলে কি তারা কি বসতে পারবে? আচ্ছা, প্রশ্ন বলা যাচ্ছে না, নেই, ক্লিয়ার কিছু নেই সেখানে। আচ্ছা, শিক্ষকদের মধ্যে দুটো ভাগ হয়েছে, যোগ্য অযোগ্য। তথাকথিত কি হিসেবে? মানে ঘুষ দিয়ে প্রমাণ হয়েছে অযোগ্য, ঘুষ দিয়েছে প্রমাণ হয়েছে? না, তেমন কোনো প্রমাণ নেই। আদালতও কিন্তু এরকম কোনো ডিভিশন করেনি। ভালো করে দেখবেন আদালত কি বলেছে, সিস্টেমটা করাপ্টেড, কলঙ্কিত বা স্টেইনড সিস্টেম, স্টেনলেস নয়, স্টেইনড। বিকাশ বাবুও তাই বলেছেন, মেকানিজমটাই গন্ডগোলের, তাই পুরো প্যানেল বাতিল, যোগ্য অযোগ্য আমরা ডিফারেন্ট করতে পারছি না, আলাদা করতে পারছি না, তাই বাতিল, তাই তো বলা হয়েছে, আমি যতদূর জানি সংক্ষেপে। তাই নাকি? সব মিলিয়ে 40,000, দেখে নিন ভালো করে, সব মিলিয়ে 40,000 হয়, তাও তো আচ্ছা ঠিক আছে, আমি ওটা আলাদা করে যদি সব মিলিয়ে, আমার কাছে যে খবরটা আছে সেখানে আলাদা করে বলা হয়েছে, কেউ কোনো পরিষ্কার ধারণা নেই, আপনি ভালো করে দেখে নিন, পরিষ্কার কোনো রকম কিচ্ছু নেই, আর দুরকম ভাবে বলা হয়েছে। তো যাই হোক, আপনি যদি আশাবাদী, জানি না, একে আমি ব্যক্তিগতভাবে চিনি না, মানে যিনি এটা বলেছেন, তো আপনি আশাবাদী যদি মনে করেন 44,000-এর নিয়োগ হবে, বেশ ভালো। 44,000-এর নিয়োগ হলে মাইনে কত দিতে হবে মাসে, সেটাও হিসেব করুন। স্থায়ী পদে নিয়োগ হলে 68 না হয় বাদিয়ে দিলেন, 44,000-এর হিসেব করুন না, সেটা মাননীয়া দেবেন? আপনি এটা বিশ্বাস করেন? মগজ ব্যবহার করতে হয়। যাই হোক, আসছি এবারে। দেখুন, তখন আবার প্রশ্ন আসবে, অনেক প্রশ্ন আসবে, এটা নিয়ে আবার কেস হবে, এইসব পরীক্ষা হলেও কেস হবে, আসছে, এই পরীক্ষাটা নেওয়া কতটা সম্ভব হবে সেটাও আসছে। আবার কি বলেছেন? বলেছেন যে 16ই জুন থেকে 14ই জুলাই বা জুলাইয়ের মাঝামাঝি এরকম সময় পর্যন্ত নাকি অনলাইন
অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে, তো তার আগে কেন যাবে না? ওই যে তিনি হয়তো বলতে পারেন ওই সময়টা রিভিউ পিটিশন হবে, চলবে টলবে, তো তাই আমরা পরে আবেদন নিচ্ছি। তো অফলাইন আবেদন করা যাবে কি? একদমই নয়। এখন অনলাইন অফলাইনের গল্প নেই, সব অনলাইনেই করতে হবে। তাহলে যেহেতু আদালতের নির্দেশ আছে, তাই তিনি 30 মে এর মধ্যে নোটিফিকেশন বের করবেন এবং ভ্যাকান্সির সংখ্যা জানিয়ে দিলেন, যদিও সেটা এখনো পরিষ্কার নয়। বেশ, জানিয়ে তো দিয়েছেন, একটা সংখ্যা জানিয়ে দিয়েছে, কিন্তু হ্যাঁ, কবে রেজাল্ট বেরোবে, কি নভেম্বর মাসে 20 নভেম্বর নাকি রেজাল্ট বেরোবে, সেটাও বলেছে। মানে প্যানেল হবে আর কি, প্যানেল হবে। আর 25 নভেম্বর, আমার তারিখগুলো কিছু এদিক ওদিক হতে পারে, মোদ্দা ব্যাপারটা বুঝবেন, নাকি কাউন্সেলিং হবে। বেশ, কাউন্সেলিং হবে। ততক্ষণে কিন্তু ইলেকশনের দামামা পেয়ে যাবে। খুব ইন্টারেস্টিং দেখবেন ইলেকশনের গন্ধটা, মানে মে মাসেই তো ইলেকশন হওয়ার কথা, তাই না? তাই তো হওয়ার কথা। খেলাটা কিন্তু একটু ভাববেন, এই খেলাটা কিন্তু এখানে আমি বলবো না, এই ভিডিওতে বলবো না, পরের কোনো ভিডিওতে বলবো। ভিডিও দীর্ঘ হয়ে যায়, অনেকেরই সমস্যা হয়, কিন্তু আসলে আমি একটা ভিডিওতে এত বিষয় আলোচনা করি বলেই ভিডিও দীর্ঘ হয়ে যায়। তো এবারে কিন্তু প্রশ্ন করুন, তারিখটা কবে? পরীক্ষার তারিখ আমি জানি না, কিন্তু আমি দেখলাম না খবরে পরীক্ষার তারিখটা কি দেওয়া হয়েছে। দেওয়া হয়নি, আমি যতদূর জানি, আমি পাইনি সেখানে। যদি কেউ পেয়ে থাকেন সেখানে কমেন্ট করে জানান যে হ্যাঁ অমুক, বা লিঙ্ক দিন যে অমুক খবরে পরীক্ষার তারিখটা দেওয়া হয়েছে। বেশ, আমি পাইনি। তো এবারে 16 তারিখ কেন? তার আগেই আবেদন করা যাবে না? এবার হয়তো এটাও ভাবা যেতে পারে যে প্রক্রিয়া, ওই যে পিটিশনের ব্যাপার আছে, সেটা সলভ করে নিয়ে, এবার হেস্তনেস্ত করে নিয়ে তারপরে সিদ্ধান্ত নেওয়া, মানে যাতে করে শিক্ষকেরা বা যারা বসবেন তারা মানসিকভাবে বুঝতে পারেন যে না, আমাকে অ্যাপ্লাই করতে হবে, আমার চাকরি গেছে, একেবারে আবার নতুন করে আমাকে অ্যাপ্লাই করে চাকরি পেতে হবে। আর যাদের চাকরি থাকলো তারা অ্যাপ্লাই করবে না, এরকম একটা জায়গায় হয়তো তিনি পৌঁছতে চাইছেন। তাই হয়তো তিনি এরকম একটা খবর আমি কিন্তু পেয়েছি। এটা ফাইনাল খবর বা ফেক খবর আমি তাও জানি না, মানে পরীক্ষা হবে সেই মর্মে এগুলো বেরিয়েছে, আপনারা দেখে থাকবেন। কিন্তু এই সময়টা কেন, মানে আবেদন নেওয়ার সময়টা যদি 30 তারিখে নোটিফিকেশন বেরোয়, তাহলে তো হিসেব মতো 31 তারিখ হোক, বা 1 তারিখ, জুনের 1 তারিখ থেকেই তো আবেদন প্রক্রিয়া শুরু করা যেতে পারত। অর্থাৎ এই সময়টা উনি নিয়েছেন, কারণ এর মধ্যে আরো কাজ আছে। কিরকম কাজ? এটা তো গেল, আর কি কাজ আছে? পরীক্ষায় কারা বসবে সেটাকে সুনির্দিষ্টভাবে জানানো। যদিও তিনি এখানে বলেছেন যে শিক্ষক, মানে যারা 2016-তে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের বয়স বেড়ে গেলেও এজ রিল্যাক্সেশন করা হবে, এবং কতটা এজ রিল্যাক্সেশন করা হবে, 5 বছর, 10 বছর, 20 বছর, তা কিন্তু বলা হয়নি। মানে করা হবে, মানে তারা বসতে পারবে, যাতে করে সেটা করা হবে। আর কি, অভিজ্ঞতার ভিত্তিতে নাকি একটা ওয়েটেজ দেওয়া হবে, সেটা কিভাবে, কিরকম অভিজ্ঞতা, মার্কসের ওয়েটেজ দেওয়া হবে না কি ওয়েটেজ দেওয়া হবে সেটাও পরিষ্কার নয়, মানে দেওয়া হবে এটুকু বলা হয়েছে। বেশ, কিন্তু কারা পরীক্ষায় বসতে পারবে? যে ভ্যাকান্সি যদি আগেরই হয়, মানে যা সেই সময় এক্সিস্টিং ভ্যাকান্সি ছিল 24,302 মতো, সেটাই যদি হয়, তাহলে খুব পরিষ্কার ব্যাপার যে ওই সময় যারা 22 লক্ষ পরীক্ষার্থী ছিল তারাই শুধু বসতে পারবে। কিন্তু যদি ভ্যাকান্সি বাড়ানো হয়, মানে ওই যে আরো নাকি 20 বলছে 44,000, এরকম নাকি বলা হচ্ছে, 44,000, 45,000, যাই হোক। আমি যে খবরটা দেখলাম সেখানে আলাদা করে আবার এটা লেখা আছে, একসঙ্গে লেখা নেই, যাই হোক আমি ধরে নিলাম ওটাই, কারণ 68,000 হতে পারে না, হিসেব মতো অনেক ভ্যাকান্সি আছে, সেগুলো তো স্কুল বন্ধ হয়ে গেছে, সব ভ্যাকান্সি বিলোপ হয়ে গেছে। আগামীতে এই পরীক্ষা হতে হতে আরো স্কুল বন্ধ হয়ে যাবে, আরো ভ্যাকান্সি কমে যাবে, যাই হোক ওই জন্য 20 ধরা হয়েছে, তাহলে 44। বেশ, তো এই 44,000 যদি হয় তাহলে ফ্রেশ ক্যান্ডিডেটও বসতে পারবে, তাই তো দাঁড়াচ্ছে হিসেব মতো, ফ্রেশ ক্যান্ডিডেট বসতে পারবে।
অর্থাৎ যারা 2026-এ 16-তে পরীক্ষা দিয়েছিলেন তার বাইরেও 22 লক্ষের বাইরেও আরো বসতে পারবে। তাহলে সংখ্যাটা কত হতে পারে? আশায় আশায় এখনো অনেকেই আছেন, ধর্নায় অনেকেই আছেন, যোগ্য বলে পথে পথে বসা শিক্ষক মানে বেকার যুবক যুবতীও আছেন, তারাও তো বসবেন। তাহলে ধরে রাখুন আরো 20 লক্ষ কম করে কনজারভেটিভ এস্টিমেটে বেকারত্বের যে অবস্থা, তাহলে 22 আর 20-তে 42 লক্ষ, আমি কম করে ধরলাম, আরো 22 ধরলে 44-45 লক্ষ হয়। অনেকে যদি বলেন তারা 50 লক্ষ বলতে পারেন, বেশ ভালো কথা, 50 লক্ষ বসবে। 50 লক্ষ থেকে সরকারের ইনকাম কত হতে পারে? এখন তো অনলাইনে পোস্টাল অর্ডার বলুন যাই বলুন, একটা পরীক্ষার ফি তো দিতে হয়। হ্যাঁ, কত কোটি এবার হিসেব করো। 100 টাকা কম করে ধরলাম, 100 টাকা হলে কত, এসসি এসসি না হয় বাদ থাকে, যাই হোক সেটা আর কত পার্সেন্ট, তো এটা ধরে টরে দেখুন কত কোটি টাকা হতে পারে সরকারের। অর্থাৎ পরীক্ষার ফল যাই হোক, নিয়োগ যাই হোক, ওই টাকাটা কিন্তু সরকারের ঘরে যাবে। ওটা কি ফেরত দেয়? দেয় না। ওই যে 2023-এ টেট হলো, আর রেজাল্টই বেরোয়নি, ওই যে হাইকোর্টে ওবিসি মামলা ঝুলছে। তাহলে এই যে পরীক্ষাটা সেটা কিভাবে হতে পারে? ওই রকম ভাবে ট্যাগ লাইন করে হতে পারে, আদালত থেকে স্পেশাল অর্ডার বের করে, কি প্রোভাইডেড যদি এই সময়ে ওবিসি মামলা যেটা চলছে, ওই যে আপনারা জানেন কত সব নাকি জাল ওবিসি সার্টিফিকেট বেরিয়ে গেছে, তো তারাও তো সেই জাল ওবিসি সার্টিফিকেট মানে যেগুলো বাতিল করা হবে আর কি, এটা অনেক লক্ষ আর কি, বেশ বেশ ভালো সংখ্যায় আর কি, তো তারা সেই সব সার্টিফিকেট দিয়েই তো এইসব পরীক্ষায় বসবেন, তাই না? ওবিসি রিজার্ভেশনও তো এই পরীক্ষায় থাকবে, এসসি এসটিও থাকবে হিসেবের মতো, তাই তো হওয়ার কথা। এখনো যেহেতু রিজার্ভেশন অফিসিয়ালি উঠে যায়নি, তাহলে সেই সার্টিফিকেটগুলো জাল কিনা সেটা বোঝা যাবে কি করে? যাবে না, তাহলে নিয়োগ করা যাবে না। তাহলে ওখানে উল্লেখ করতে হবে যে প্রোভাইডেড আদালতের ওই মামলার নিষ্পত্তি হলে তবেই আমরা রেজাল্ট বের করতে পারবো, তার আগে পারবো না। অবশ্যই এটা হয়ে এই কন্ডিশন নিয়ে পরীক্ষা হতে পারে। তাহলে কি হবে? দেখা গেল ওই পরীক্ষাতে এত 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 জনের ওবিসি সার্টিফিকেট বাদ পড়ে গেল, মানে বাতিল হয়ে গেল। তাহলে পরীক্ষাতে সেই সার্টিফিকেটগুলো তো একটা শনাক্ত করার সুযোগ আছে, সেগুলো বাদ দিয়ে সেই ক্যান্ডিডেটগুলোকে সেইভাবে দেখা হলো, জাল বাদ দেওয়া যাবে, তবেই সম্ভব। নইলে কি করে আপনার পরীক্ষার রেজাল্ট আপনি বের করবেন? অর্থাৎ বিষ বাও জলে। আচ্ছা, আর কি যারা এত বছর আগে পরীক্ষা দিয়েছেন তারা কি আবার পরীক্ষা দিলে ফ্রেশ ক্যান্ডিডেট যদি হয়, ফ্রেশ ক্যান্ডিডেট বুঝতে পারবে বলেই আমার মনে হচ্ছে, সেটাই উদ্দেশ্য। আমি বহু আগেই বলেছি, যদিও স্পষ্ট করা নেই, কিন্তু এটা স্বাভাবিক, কারণ এই মামলাটার উদ্দেশ্য মানে এই পরীক্ষাটার উদ্দেশ্য বহুমুখী। একদিকে শিক্ষকদের মনোবল শেষ করে দেওয়া, অফিসিয়ালি শিক্ষকদের অযোগ্য প্রমাণ করে ছাঁটাই করা। আচ্ছা, এতদিন তো অফিসিয়ালি অযোগ্য প্রমাণ করা যায়নি, আদালতও সেটা করতে পারেনি বলেই তো প্যানেল বাতিল। এবার পরীক্ষার মাধ্যমে প্রমাণ করে দেবে আপনারা সত্যিই অযোগ্য। আগে হ্যাঁ, কোশ্চেন যা হবে না এবারে, এবার পরীক্ষার মাধ্যমে আপনাদের প্রমাণ করে দেবে এই যে আপনারা 2026-এ 2016-তে যারা বসেছিলেন, দেখুন তাদের মধ্যে কতজন এবার পেলেন সুযোগ। হ্যাঁ, অযোগ্য, খাতায় কলমে অযোগ্য করে দেবে আপনাদের। একটা গেল। আর কি ওই যে আশায় আশায় কখন তোমার আসবে টেলিফোন, ওই টেলিফোনের আশায় অনেকে বসে আছে, মানে এসএসসি বিজ্ঞপ্তি বেরোবে কবে। আরে বিজ্ঞপ্তিটা বেরোলে একটা বড় ব্যাপার, ওদের অনেকের কাছে এমন অবস্থা দাঁড়িয়ে গেছে, হতাশা, স্কিল নেই কাজের, কারণ তারা ডিগ্রি বেসড পড়াশোনা করেছেন, বয়স হয়ে গেছে অনেকে, নতুন করে একটা কিছু শিখবেন, তাছাড়া ওই যে মানসিকতা আছে, আমি এমএ বিএড করেছি, আমি এমএ এমএড করেছি, আবার কেউ কেউ পিএইচডি করেছেন, আমি কি করে সবজি বিক্রি করি, কি করে মোমো স্টল দিই, কি করে চপ বিক্রি করি, কি করে রাজমিস্ত্রির যোগানদার হই, কি করে টোটো চালাই। যদিও এখন অনেক শিক্ষক যেটা সফিস্টিকেটেড, দেখবেন গায়ে হাতে পায়ে নোংরা লাগে না,
টোটো চালাতে গেলে, জানেন তো? ওই জন্য দেখবেন অনেক গ্রাজুয়েট ছেলে পেলে এখন টোটো, মাস্টার ডিগ্রি অনেকে টোটো চালাচ্ছে। ওটা অনেক ধুলো টুলো লাগে না আর কি। তো ওইগুলোতে করা যায় বড় জোর, কিন্তু ওই কাজগুলো সেখানে আর কত টোটো হবে? টোটো অনেক বেড়ে গেছে। তো সফিস্টিকেটেড, হাতে পায়ে ধুলো লাগে না, হ্যাঁ, এরকম কাজ আর কটা আছে এখন? স্কিল কাজ করতে গেলে আপনাকে খাদ্য, বস্ত্র, বাসস্থান, এগুলো তো প্রাকৃতিক, মানে এগুলো লাগেই মানুষের। তার সঙ্গে রিলেটেড যদি স্কিল হয়, তাহলে আপনার তো মোটামুটি ভাবে জীবন চলে যাবে। তার বাইরে যত স্কিল আছে সেগুলো তো কৃত্রিম স্কিল, যেগুলো ওরা তৈরি করে এবং প্রয়োজনে, যখন প্রয়োজন থাকে না তখন ছেঁটে ফেলে। এই যে শিক্ষকের ডিগ্রি, শিক্ষকতা, এত এত মাইনে, এই যে তথাকথিত একাডেমিক কোয়ালিফিকেশনের উপর ভিত্তি করে চাকরি বা ইন্টারভিউ, এগুলো তো ওরাই তৈরি করেছে, প্রকৃতি তৈরি করেনি। তাই এগুলো প্রয়োজন মিটে গেছে, ওরা ছাঁটাই করছে। কিন্তু চপ ভাজুন আর সিঙ্গারা ভাজুন মানুষকে খেতে হবে। আপনি রাজমিস্ত্রি হন আর রাজমিস্ত্রির যোগানদার হন, যাই হন না কেন, লোককে বাড়ি বানাবে থাকার জন্য, ছোট হোক বড় হোক, ফ্ল্যাট হোক, বানাবে। এগুলো বাসস্থান, ওগুলো কম বেশি থাকবে। ইলেকট্রিসিটি, বিদ্যুৎ, ইলেকট্রিশিয়ান, ঘর হলে লোকে বিদ্যুৎ লাগাবেই, বিদ্যুৎ থাকবেই, তার জন্য ওয়ারিং লাগে, বিদ্যুৎ, ইলেকট্রিশিয়ান লাগবেই, প্লাম্বার লাগবেই। এবারে মানুষ জল ছাড়া বাঁচবে কি করে? ফ্ল্যাটে বা বাড়িতে জলের লাইন লাগবে। তো এগুলো তো বেসিক, এগুলো তো মানুষের বেঁচে থাকার জন্য দরকার। এই স্কিলগুলো যাদের আছে তাদের তো খাওয়ার ভাতের অভাব হয় না। আমি নিজে দেখেছি, বুক ফুলিয়ে তারা চলে, তারা অত কিছু ভাবে না। আজকের দিনটা তো চলে গেল, অত কিছু তারা ভাবে না, বেশিরভাগই তাই চলে যাচ্ছে, তারা বেঁচে আছে। কিন্তু এই ক্ষেত্রে তো সেটা হবে না। তাহলে কি হবে? ওই যে বসে থাকা অপেক্ষায়, কখন তোমার আসবে টেলিফোন। টেলিফোন আসছে 30শে মে, তাই তো মাননীয়া বললেন। তারপরে তারপরে কি হবে? 44,000 পদে নিয়োগ হবে, কি ভাবছেন? পরীক্ষাটার আরো একটা উদ্দেশ্য, এই যে কখন তোমার আসবে টেলিফোন অপেক্ষায় থাকা যুবক যুবতীদের একটা ব্যস্ততার মধ্যে রাখা। প্যান্ডেমিক টিটি 2 বছর পরে লাগু হবে, তখন সব লাগবে না, তখন আর ওসব লাগবেই না, তখন ঘরে ঢুকিয়ে দেবে ওরা। আপাতত যখন ঘরের বাইরে আনলক পিরিয়ড চলছে, ততদিন এই নিয়োগের নাম করে, এই করে সেই করে ব্যস্ত রেখে, মূল সমস্যা থেকে দূরে সরিয়ে রেখে, প্যান্ডেমিক টিটি কজন জানে? জিজ্ঞেস করুন তো যারা ধর্নায় বসে আছে, কেউ জানে না। আমরা কতিপয় লোক জানি, জানানো হয় না। কি হতে পারে, পরিস্থিতি কি হতে পারে, কেউ জানে না। তো ওদেরকে ব্যস্ত রাখতে হবে, যুব সমাজকে পরীক্ষার নাম করে ব্যস্ত রাখতে হবে, নিয়োগ হোক বা না হোক ব্যস্ত রাখতে হবে। এই কারণেই আর একটা বড় কারণ হচ্ছে আশায় আশায় রাখা, তার জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ বহুমুখী উদ্দেশ্য। আচ্ছা, এবারে দেখুন, যারা আদালত যোগ্য অযোগ্যের ভাগটাগ করেনি, এসএসসি কে দিয়ে মাননীয়া করিয়েছেন, ডিভাইড অ্যান্ড রুলের খেলা খেলেছেন, বিক্ষোভগুলো যাতে করে একসাথে বিক্ষোভটা না হয়, বোঝাতে পেরেছি? ওই যে এত হাজার শিক্ষককে স্কুলে যেতে বললেন 31শে ডিসেম্বর পর্যন্ত, তাতে করে যাই হোক আদালত সিলমোহর লাগিয়ে দিল। এই ভাগটাগ গুলো তো আদালত প্রথমে করেনি রে বাবা, আদালত তো টোটাল প্যানেল ক্যান্সেল করেছে। তো এইগুলো পরবর্তীকালে আলাপ আলোচনা করে সেটিং করে করা হয়েছে, মূল রায়ে সেটা নেই। কেন করা হলো? আদালত তাদের সায়বা দিল কেন, যার সঙ্গে আদালতের মূল রায়ের কোনো মিল নেই? কোন রকম এলোপাথারি ব্যাপার হয়ে যাচ্ছে। আপনারা যারা রায়টা স্টাডি করে দেখবেন, কোথায় মনে হচ্ছে না এগুলো কি হচ্ছে। অনেকে ভাবছেন বোধহয় মানে ভুল করে হচ্ছে বা কিছু। ভুল নয়, এটা প্ল্যান করে হচ্ছে, ইন্টেনশনাল হচ্ছে, এটা মিস্টেক্স নয় এগুলো। এবার তাহলে এদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হলো, 50 লক্ষই ধরে রাখুন, কম বেশি আর কি দেওয়া হলো। আদালত সেই সিলমোহর দিয়ে দিল, ওই যে
31শে ডিসেম্বর পর্যন্ত এত হাজার, মানে 16,000 না 17,000 যাই হোক, একটা বড় অংশকে কিন্তু আশায় আশায় রেখে যাতে করে একসাথে প্রতিবাদ না হয়, এই কারণেই এটা করা হয়েছে। এটা মাননীয় খেলা, এটা নিউ ওয়ার্ল্ড অর্ডারের খেলা। তাহলে যাদের চাকরি 31শে ডিসেম্বর পর্যন্ত রইলো বলে একখানা মূল্য ঝুলিয়ে দিল, তারা মাইনেটা পাবে। আর যাদের চলে গেল, যাদের মাইনে বন্ধ হলো, এটা আমি বারবার বলেছিলাম ঐক্যবদ্ধ হবে, লড়াই করুন, সংগঠনের ফাঁদে পা দেবেন না। কিন্তু কে শোনে কার কথা? আর আমার কথা কজনই বা বোঝে, আর কজনের কাছেই বা পৌঁছয়? ঠিক তাই হলো, যাতে করে ঐক্যবদ্ধ আন্দোলন না হয়, লড়াই না হয়, তাই একটা উল্লেখযোগ্য সংখ্যক 17,000 মনে হয় শিক্ষককে যোগ্য মানে তালিকা করে, যার আদালতে যার মূল রায়ের সঙ্গে কোনো যোগাযোগ নেই, সেটিং করে করে 31শে ডিসেম্বর পর্যন্ত তাদেরকে বহাল রাখা হলো। কারণ না, স্কুল ভেঙে পড়বে, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে, এই যুক্তিতে মানে মিনিমাম একটা স্কেলেটন স্টাফ রাখা হলো। কিন্তু তাদেরও পরীক্ষায় বসতে হবে বলা হলো। এতে করে কি হলো, তারা ভাববে 31শে ডিসেম্বর পর্যন্ত তো মাইনেটা পাই, ওটা তো পাই, তারপরে দেখা যায় বাবা, নিজে তো বাঁচি, পরিবারটা তো বাঁচুক, ব্যাস হয়ে গেল, ডিভিশন হয়ে গেল শিক্ষকদের মধ্যে তথাকথিত যোগ্য অযোগ্য। কিসের ভিত্তিতে? না কাউন্সেলিং এর ভিত্তিতে নাকি করা হয়েছে। ঘুষের তো এখানে কোনো প্রমাণ নেই, ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। মেয়াদ উত্তীর্ণ প্যানেল বা কাউন্সেলিং এত নম্বর অবধি বৈধ, থার্ড কাউন্সেলিং অবধি বৈধ বা ফোর্থ, বিভিন্ন রকমের কায়দা টায়দা করে করা হলো। আদালতের মূল রায়ের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছিল যোগ্য অযোগ্য ভাগ করা যাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। তাই আমরা পুরো প্যানেলটাই, মেকানিজমটাই গন্ডগোলের, তাই ক্যান্সেল করলাম। এগুলো কি করে হলো? এগুলো প্ল্যানফুলি করা হলো। তাহলে এবার কি হবে? এবারে আশায় আশায় পরীক্ষায় দেবেন অনেকেই, ফ্রেশ এবং এক্সপেরিয়েন্সড পরীক্ষায় দেবেন। পরীক্ষার রেজাল্ট বেরোবে কবে? বেরোবে, পরীক্ষার ডেট এখনো বলা হয়নি, ধরা যাক ডেট দিয়ে দেবে, ডেট দিয়ে দেবে। কারণ এত টাকা, 50 লক্ষ যদি পরীক্ষায় বসে, তো সরকারের কত উপার্জন জানেন তো? সেটা কি ছাড়বে ওরা? সামনে ইলেকশন আছে, তো সব টাকাই কাজে লাগবে। ইলেকশনে কম খরচা হয়। গেল, ওটা ছাড়বে, অর্থাৎ পরীক্ষা হবে। এবার তারিখ কবে হবে? যথাসময়ে জানানো হবে, তারপরে পরীক্ষা হলো। এবারে ওবিসির যে রায়টা, ওটা আটকে আছে, ওটা নাকি জুন মাসে নাকি আবার হিয়ারিং হবে। বেশ, যদি এই প্রথম সপ্তাহের মধ্যে বা তার মধ্যে হিয়ারিং মিটে যায়, ক্লিয়ার আসে, তাহলে একটা তবু ভালো। কিন্তু সেটা কি হবে? আমার মনে হয় না। ওটাও ঝুলিয়ে রাখবে। তাহলে ঝুলিয়ে রাখলে কি হলো? পরীক্ষা হলো, সব হলো, রেজাল্ট বেরোলো না। তখন আশায় আশায় আবার কখন আসবে টেলিফোন, অর্থাৎ রেজাল্ট কখন বেরোবে। এই করতে করতে মোটামুটি ভাবে বিক্ষোভ করা, আন্দোলন করা, সব আশা, উদ্যম সব শেষ। কেউ কেউ আত্মহত্যা করবেন, কেউ অবসাদে চলে যাবেন, যাদের সামর্থ্য আছে তারা মদ খাবেন, না আরো অনেক কিছু আছে, সস্তায় অনেক পাওয়া যায়। বাংলা খাবেন, বোতলে বাংলা, বাংলা তো বোতলে বাংলা খাবেন। বেশ, এভাবেই জীবন চলে যাবে। তারপর আপনারা এখনো কি বিশ্বাস করেন যে দিয়ে দিচ্ছেন না যিনি, বা দিতে পারছেন না, সরকারের টাকা নেই, মামলা ঝুলে আছে দিনের পর দিন, আবার নাকি সামনে শুনানি আছে, সেই মাননীয়া 44,000 পার্মানেন্ট সরকারি কর্মচারী শিক্ষক স্থায়ী পদে নিয়োগ করবেন এবং তাদেরকে আবার পুরনো স্কেল এখন যেমন আছে সেভাবেই মাইনে দেবেন। এটা আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস করলে সেটা আপনাদের মগজকে আমি প্রণাম জানাই, আর কি বলবো। তাহলে ঝুলে থাকা, জানেন তো, ঝুলে থাকা। যেই পরীক্ষায় বসবেন, আপনার তো এন্ট্রি হয়ে গেল, তখন আপনি পরীক্ষার্থী হয়ে গেলেন। মানে যারা চাকরি করছেন এখনো 31শে ডিসেম্বর পর্যন্ত, বা অফিসিয়ালি এখনো যাদের ছাঁটাই করা হয়নি, টার্মিনেশন লেটার এখনো পাননি, ছাঁটাই হননি, তারা যেই পরীক্ষায় বসলেন ওখানে, আপনার সেখানে আপনি এন্ট্রি হয়ে গেলেন, ঠিক আছে? অর্থাৎ আপনি ঢুকে গেলেন সেখানে।
এবার প্রশ্ন করুন যে আপনারা 10 বছর মানে এতদিন চাকরি করার পরে যদি সত্যি সত্যি পড়াশোনা করতে চান, অনেকে বাড়িতে বাচ্চা আছে, সদ্য বাবা হয়েছেন, সদ্য মা হয়েছেন, অনেক রকম চাপ, আর চাকরি বাকরি পেলে কেউ পড়াশোনা করে না। আমাদের তো সেই কালচারই নেই। শিক্ষকেরা সবচেয়ে কম পড়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায়, মার্জনা করবেন। আমি শুধু পাঠ্যপুস্তক পড়ার কথা বলিনি, সিলেবাস পড়ার কথা বলিনি, বাইরের বইপত্র থেকে শুরু করে বিভিন্ন বিষয়। আমি লেখক হিসেবে জানি, তো আমি লেখক হিসেবে জানি আমার বই যারা অনেকেই কেনেন বা অনেকেই মেসেজ করেন, তারা বই সংগ্রহ করেন হোয়াটসঅ্যাপে, এখনকার কথা নয়, আগে প্রথম থেকেই আমার অভিজ্ঞতা। বইমেলায় আসেন, সরাসরি দেখা করেন, অটোগ্রাফ নেন, কলেজ স্ট্রিট থেকে বই নিয়ে অটোগ্রাফ নেন। তাদের মধ্যে খুব মানে 1% বা 2% শিক্ষক বলতে গেলে। হ্যাঁ, এটা আমার অভিজ্ঞতা। মানে শুধু আমার নয়, আমি অন্যান্য শিক্ষকদের লেখকদের সঙ্গেও তো আমার আলাপ আছে, পরিচয় আছে। তো সেই জায়গা থেকে আমি একটা পোস্টও দিয়েছিলাম। আবার বলছি, ব্যতিক্রমী শিক্ষক আছেন, তারা সত্যিই ব্যতিক্রমী, তারা পড়েন এখনো, তারা জানতে চান, বুঝতে চান। সৌভাগ্যক্রমে এমন কিছু শিক্ষককে আমি চিনি যাদের সঙ্গে আমার যোগাযোগ আছে, তারা তো হাতে গোনা। শিক্ষকদের মধ্যে পড়াশোনার ব্যাপারটা নেই বললেই চলে এখন। তো একটা সময় আমি একটা পোস্ট দিয়েছিলাম, একটা সময় আমি শিক্ষকদের বাড়িতে ছোটোখাটো লাইব্রেরি দেখতাম। যখন আমি পড়তাম স্কুলে, লাইব্রেরি দেখতাম, বই দেখতাম, পত্রপত্রিকা দেখতাম। আর এখন শিক্ষকদের বাড়িতে খুব দামি লাখ টাকার টয়লেট দেখি। মানে টয়লেট, মানে ওই যে ঘরের সম্মান কোথা থেকে আসে? হ্যাঁ, দেখেননি? বিজ্ঞাপন দেখেননি? ঘরের সম্মান, প্রেস্টিজ কোথা থেকে আসে? টয়লেট থেকে আসে। আগে হ্যাঁ, কার টয়লেট কত ঝকঝকে, কার টয়লেট কত ভালো, কার টয়লেটে কত দুর্দান্ত গন্ধ বেরোচ্ছে, বিভিন্ন রকমের ব্যাপার আছে তো, স্টাইলিশ। সেটাই হলো বাড়ির সম্মান, ঘরের সম্মান, পরিবারের সম্মান। এটা উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষকদের মধ্যেও এটা ঢুকে গেছে, সিংহভাগ শিক্ষকের মধ্যে, আমি দায়িত্ব নিয়ে বলছি। তাই পড়াশোনার চর্চা এদিকেও নেই, ওদিকেও নেই। চাকরি পেয়ে গেলাম, ব্যাস, এবার ছুটি পেলে খুব ভালো। ওই যে 2 বছর বন্ধ ছিল, হাতে গোনা শিক্ষক ছাড়া বাকি সবাই খুশি হয়েছিলেন। আরে ঘরে বসে মাইনে পাচ্ছি, দারুণ কাটছে, দারুণ দারুণ, দুর্দান্ত। কেউ কেউ সেই সময় আবার পোস্টও করতেন। এখন তাদের কথা মনে হয়, তাদের আমি বললাম স্মৃতিশক্তি খুব ভালো, তারা এখন আবার এইসব তালিকার মধ্যে পড়ে গেছেন। তারা কি বলতেন? প্রাণ আগে না শিক্ষা আগে, এসব বলতেন, এবং স্কুল আরো বেশি দিন বন্ধ রাখার দাবি জানাতেন। সেই সব শিক্ষক এখন এই বাতিলের তালিকার মধ্যে পড়ে গেছেন। তখন তারা আমাকে গুরুত্ব দেননি, পাত্তা দেননি। আমার স্মরণ শক্তি খুব প্রবল, সেটা তো আপনারা জানেন, সহযোদ্ধারা জানেন, ভিডিওগুলো শুনলেই বুঝতে পারেন। যাই হোক, পড়ে গেছেন, পড়াশোনা করেন না। তাহলে তারা কি করবেন এবার? বলাই বাহুল্য, প্রেশারদের সঙ্গে পারবেন না, পারবেন না। ওয়েটেজ যতই দেওয়া হোক না কেন, ওয়েটেজের নাম করে এজ রিল্যাক্সেশন ওখানে ম্যাটার করবে না। আপনার পারফরমেন্সটা কি, আপনি পরীক্ষায় বুঝতে পারছেন, বুঝতে পারছেন, এই জন্য এজ রিল্যাক্সেশন এই। কিন্তু প্রেশারদের সঙ্গে আপনি পরীক্ষায় পারবেন না, এটা আপনারাও জানেন। আর এই কারণেই পরীক্ষায় আপনারা বসতে চাইবেন না, এটাই স্বাভাবিক হওয়ার কথা। তাহলে এখন কি করণীয়? ঐক্যবদ্ধ লড়াই, সবাই মিলে, শান্তিপূর্ণ ধর্ণা নয়। আমি আগেই ইঙ্গিত দিয়েছি, এখানে তো তার বেশি বলা যায় না, ভারতীয় নাগরিক আমি ইঙ্গিত দিয়ে দিয়েছি কিভাবে লড়াই করতে হবে। মাননীয়া কিভাবে লড়াই করেছিলেন, বিধানসভা ভিডিওটা দেখে নেবেন। ওই লড়াই চাই, তখন দেখবেন আলাদা করে এসএসসি হচ্ছে, শুধু প্রেশারটা বসতে পারবে, আপনাদের চুলটি ছুঁতে পারবে না। হ্যাঁ, জঙ্গি আন্দোলন চাই, পারবেন না। আর তাই পরীক্ষায় বসতে হবে, শর্ত বেঁধে নিতে হবে ভদ্রলোকের মতো, ব্যাস। তারপর ইতিহাস বাকিটা বলেই তো দিলাম। ওদের শিক্ষক কমাতে হবে, এত দেওয়ারা মাইনে দেবে না, বহু আগে থেকেই বলছি। প্রয়োজন নেই আপনাদের, দে ডোন্ট নিড ইউ। কেন আপনাদের লাগবে?
তাহলে মাননীয়ার ভিডিওটা দেখবেন কিভাবে ভাঙচুর করেছিলেন বিধানসভা। অনুপ্রাণিত হতে পারেন। উনি তো একসময় বহু মানুষকে অনুপ্রাণিত করেছিলেন, তো এই ক্ষেত্রে অনুপ্রেরণা কোথায়? ওনার ক্ষোভ হতে পারে, উনি ক্ষোভে বিধানসভায় ভাঙচুর করতে পারেন, পুরনো সব অ্যান্টিক আসবাবপত্র ভেঙেছেন উনি, তো আপনাদের ক্ষোভ হয় না? আপনাদের ক্ষোভ নেই? আপনারা কেন পারেন না? কি কি মনে হচ্ছে আমাকে এখন? কোন দলের মনে হচ্ছে? হ্যাঁ, কত রকম দলের নাম আমাকে ট্যাগ করিয়ে দেন আপনারা, আমি এই দলের লোক নাকি ওই দলের লোক। হ্যাঁ, ট্যাগ করে দেন তো, কিন্তু কোন দলের মনে হচ্ছে এখন? তাহলে ওকে বলতে হবে, ক্ষমা চাইতে হবে, না এখন সব শান্তিপূর্ণ আন্দোলন হোক, আমি খুব ভুল করেছিলাম, ওই সময় এরকম আন্দোলন করা উচিত হয়নি, ক্ষমাটা আমার চেয়েছেন উনি? চাননি তো। তাহলে ভাঙচুরটা জাস্টিফাইড? ওনাকে জেলে ঢুকতে হয়েছে ভাঙচুরের জন্য? হয়নি, উনি জেলের বাইরেই আছেন এত কিছু করার পরেও। অবশ্যই রাজনীতির অনুগ্রহে আছেন, কিন্তু আছেন তো বাইরে। তো তার আদর্শে অনুপ্রাণিত হবেন না। একজন দুজন অনুপ্রাণিত হলে হবে না, ওই যে আপনাদের ভয় আছে, ভীতু, টপ টু বটম। টপ টু বটম ওই আন্দোলনে কিছু হবে না, ওই সব আন্দোলনে কিছু হবে না, ওই শান্তিপূর্ণ আন্দোলন, ও শান্তিপূর্ণ আন্দোলনে কিছু হয় না। ওরা বহু বহু হয়েছে ওরকম। মনে রাখবেন, অনশন ধর্ণা দিয়ে গান্ধীজি দেশ স্বাধীন করেনি। দেশ স্বাধীন হয়ে তথাকথিত স্বাধীন তো হয়নি। ব্রিটিশরা ব্যাপক লোনের বোঝা নিতে না পেরে ভারতের দেশের দায়িত্ব তাদের দালালদের হাতে, জওহরলাল নেহরু বা এদের দালালদের হাতে দিয়ে গিয়েছিল। ওটা গান্ধীর কারণে ব্রিটিশরা দেশ ছাড়েনি, কিছুটা সুভাষচন্দ্রের কারণে অবশ্যই। তাই সুভাষচন্দ্র ক্রিমিনাল হয়ে গেলেন। ওতে কিছু হবে না, বহু আগেই বলেছে। কিন্তু সমস্যা আপনাদের ভয় আছে না? আমাদের বাবা, ভয় আছে। এই কারণেই শিক্ষা, যত সভ্য তত বদ্ধ। বদ্ধ মানে কি? যত আপনি শিক্ষিত হবেন, মানে ওদের শিক্ষায়, তত আপনি বাধ্য হবেন, মানে ওবিডিয়েন্ট হবেন। আপনারা সবাই ওবিডিয়েন্ট। আর যত বাধ্য হবেন তত বদ্ধ হবেন। বদ্ধ মানে কি? দ্যাট ওয়ান হু ক্যান বি কিল্ড, যাকে হত্যা করা যায়, যাকে বধ করা যায়, সেই বদ্ধ। আর এখান থেকেই বদ্ধভূমি। এবার বদ্ধভূমি দেখবেন, কিছুটা দেখছেন অলরেডি, আরো অনেক বদ্ধভূমি দেখতে পাবেন। তাই বাধ্য হলেই বদ্ধ হতে হয়। এই যেমন ধরুন সহজ কথা, আমি যদি বাধ্য নাগরিক হতাম বা কোনো প্রতিষ্ঠানের, একটা সময় তো অনেক প্রতিষ্ঠানে আমি তথাকথিতভাবে শিক্ষকতা করেছি, চাকরি করেছি অনেক, সেগুলো নেই আমার সাথে, আমি পদাঘাত করে ছুঁড়ে দিয়েছি। তো আমি যদি বাধ্য হতাম, তাদের অধীনে থাকতাম, তাহলে কি আমি কথাগুলো বলতে পারতাম? পারতাম না। মুখে কুলু পেটে বসে থাকতে হতো, শুধু প্রেম উপন্যাস, রহস্য উপন্যাস বা এইসব লেখা লিখতে হতো। প্রাচীন ভারতের ইতিহাস, বাঙালির হারানো ইতিহাস, বাংলা ক্যালেন্ডার কে চালু করেন, আসলে শশাঙ্ক না আকবর, এইসব লিখতে হতো। এইসব নিয়ে লেখা লিখতে হতো, কোন ঝামেলা নেই। হিন্দু মুসলমান লেখা যেত, হ্যাঁ ওসব করা যেত। ভ্যাকসিন কত ভালো সেটাও লেখা যেত। প্যান্ডেমিক কত মারাত্মক হতে পারে, করোনা আবার ফিরে আসছে, এ নিয়েও লেখা যেত। তো আমি যা বলি এখন, যা লিখি, সেগুলো করা যেত? যেত না, কারণ আমি বাধ্য নই, আমি কারো অধীনে নেই। কিন্তু আপনারা অধীনে আছেন, আপনাদের অনেক কিছু হারানোর ভয় আছে। যারা 31শে ডিসেম্বর অব্দি চাকরি করছেন, তারা ভাবছেন বাবা, আমাদের যদি মাইনেটা পাওয়া বন্ধ করে দেয় গন্ডগোল করলে,
ওই করে করে আপনার 31 অবধি টেনে দেবেন, কিন্তু টেনে দেবেন, তারপরে পরীক্ষায় বসবেন, তারপরে বাকিটা ইতিহাস, দেখতে থাকবেন। তাই পরীক্ষায় বসেছেন মানে যারা অলরেডি চাকরি করছেন, বসেছেন কি মরেছেন, তৈরি থাকুন। আর আপনি যদি মনে হয় হ্যাঁ আপনি ফাইট করতে পারবেন ফ্রেশার ক্যান্ডিডেটের সাথে, পরীক্ষায় বসুন, বেশ। কিন্তু তারপরে রেজাল্ট কবে বেরোবে? কত মামলা ঝুলে আছে জানেন তো? রেজাল্ট বেরোবে? বেরোবে না। টেটের রেজাল্ট পর্যন্ত বেরোচ্ছে না। কত টেট মাঝখানে হয়ে গেছে, নিয়োগ হচ্ছে না। তাহলে কি করে বুঝবেন যে এত টেট পড়ে হয়ে আছে তার নিয়োগ হচ্ছে না, আর আপনার এটা হয়ে যাবে, তার আপনার নিয়োগ হয়ে যাবে 2-1 বছরের মধ্যে? হবে না। প্যান্ডেমিক টিটিটা এমনি এমনি হয়নি। এক্ষুনি যদি প্যান্ডেমিক টিটি লাগু করে দেয় না, আগামী বলছি 2 বছর পড়েছে, আগেও নিয়ে আসতে পারে, তাহলে ধর্ণা তুলে দেবে ওরা। ধর্ণা করতে পারবেন তখন? আরে বাবা, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে তখন। করোনা কালে কটা আন্দোলন করতে পেরেছেন, ধর্ণা করতে পেরেছেন, তখন তো স্টে হোম স্টে সেফ। তখন করোনা যদি আবার ফিরে আসে বা আরো কোনো মহামারী, তো ওরা আনবেই। বার্ড ফ্লু লাইনে আছে, সংক্রামক, মারাত্মক সংক্রামক। আপনি মানুষ না মানুষ, মিডিয়া বলবে, পুলিশ বলবে, প্রশাসন বলবে, কর্তৃপক্ষ বলবে, তখন আপনার ধর্ণা যদি তুলে দিতে চায়, আপনারা রোগ ছড়াচ্ছেন এই বলে, তখন আপনারা কি করবেন? শান্তিপূর্ণ হতে বাড়ি চলে যাবেন তো? এটাই তো হবে, আমি তো জানি। অপেক্ষা করুন, সে ব্যবস্থাও হবে আগামীতে। টিটিটা হোক, হয়ে গেছে, এবার লাগু হোক। সব সময় মতো করা আছে, সব ছকে সাজানো আছে। কতদিন ধর্ণা দেবেন, কত বছর ধর্ণা দেবেন? 2 বছর, তার মধ্যেই টিটি চলে আসে, লাগু হয়ে যাবে। ওই যে ডিএ ধর্ণা কত বছর ধরে চলছে, কি হলো? আরে বাবা, গান্ধী তো ব্রিটিশদের ওয়েপন। গান্ধীকে ওরা ব্যবহার করেছিল, শান্তিপূর্ণ অনশনের জন্য ব্যবহার করেছিল। জানে ব্রিটিশরা যে সেফটি ভালভ হিসেবে গান্ধীকে ব্যবহার করি, সুভাষ নয়, সুভাষ বিপজ্জনক। গান্ধীকে প্রমোট করতে হবে। আর গান্ধী কি করবে? জনগণের ক্ষোভটাকে অনশনের মাধ্যমে, শান্তিপূর্ণ অনশনের মাধ্যমে ঘুরিয়ে দেবে, ডাইভার্ট করবে। জনগণ শান্তি পাবে, এই যে গান্ধী আমাদের নেতা, এই বলেছে, এই করে গান্ধীকে সামনে রেখে ব্রিটিশ তাদের শোষণ কার্য চালিয়ে যাবে। ব্রিটিশ তাদের শোষণ কার্য চালিয়ে যাবে এবং চালাতে থাকবে। ও কিছু হবে না। আনন্দকে বলছি, ও আবার তুমিও আছো নাকি? তুমি উত্তরপ্রদেশে 69,000 শিক্ষকের প্যানেল 2024 সালে বাতিল হয়েছে, রিজার্ভেশন মানা হয়নি বলে। আবার রিক্রুটমেন্ট হবে? হ্যাঁ, বিহারে। তো এসব ওরা এই রাজ্য দেখায় ওই রাজ্য, এই রাজ্য দিয়ে ওই রাজ্য। দিল্লি শ্মশান দেখিয়ে কলকাতাকে ভয় দেখিয়েছে এক সময়, এখন এই রাজ্যে দিয়ে হচ্ছে, ওই রাজ্যে কম। এসব বিভিন্ন রকমের ফেক খবর, বিভিন্ন রকমের আশা প্রত্যাশা জাগিয়ে খেলাটা ওরা চালিয়ে যাচ্ছে। তবে আমার অনেক সহযোদ্ধার মানসিকতা ভালো লাগে না। যাদের সহযোদ্ধা আমি মনে করি, কিন্তু বাস্তবে তাদের সহযোদ্ধা তারা নয় বলে আমার মনে হয়, বেশিরভাগই তাই। তাদের লোভটা কেন এত? অনেকে ইতিমধ্যেই আছেন যারা ভালো উপার্জন করছেন বা ভালো মোটামুটি চাকরি করছেন, চালিয়ে নিতে পারছেন, পার্মানেন্ট ভ্যাকেন্সি। তারা আরো বেটার চাকরির জন্য আরো চাই করে পড়াশোনা করছেন, আরো চাই। কিন্তু কি, হোয়াট ইজ দিস? এইটাই তো আসলে মানসিকতা, যেটা আমাদের সমাজকে খোকলা করে দিয়েছে, শেষ করে দিয়েছে। আরো চাই, আরো চাই এর মানসিকতা। এটাই আমাদের শেষ করে দিয়েছে। আরো চাই, কি চাই? টাকা চাই। বাড়ি আছে, বাড়ি চাই, গাড়ি আছে, গাড়ি চাই। খুব খারাপ লাগে যদি শিক্ষক শ্রেণীর মানুষের মধ্যে এটা ঢুকে যায়। এটা ওটা সফল হয়েছে। যাই হোক, প্রসঙ্গে আসি। অ্যালার্ট থাকুন। আপনার সাফল্য আপনার উপার্জনের উপর নির্ভর করে না। সাকসেসকে এইভাবে দেখবেন না। এইভাবে সাকসেসকে দেখতে গিয়ে আপনারা সমাজের সর্বনাশ করেছেন, নিজেদের সর্বনাশও করছেন। এখন বুঝতে পারবেন না, আগামীতে বুঝতে পারবেন। এই অর্থনৈতিক সাফল্যের
চূড়ায় পৌঁছে যাওয়া অনেক পরিবার, তাদের পরিবারের চরম অশান্তি, স্বামী স্ত্রীর অশান্তি, অনেক অশান্তি, কেউ ভালো নেই, অর্থ আছে ভালো নেই। একটু সময় দিন, একে অপরকে একটু সময় দিন, বোঝার চেষ্টা করুন, একটু অন্য কথা বলুন, একটু পাখি বলুন, একটু গান বলুন, একটু পাখি, একটু আকাশ বলুন, বলুন না। কোথায় সেসব কমিউনিকেশন আছে? অল ডেড। শুধু ইন্স্যুরেন্স, টাকা, অর্থ, প্রিমিয়াম, অমুক তমুক, ইনস্টলমেন্ট। হোয়াট এ ফ্যামিলি ইউ আর রানিং গাইজ। যাই হোক, এবারে আসছে আর কি কি হচ্ছে। শুধু কি আপনাদের প্যানেল না, আমি বহু আগেই বলেছিলাম নতুন বিশ্ব ব্যবস্থায় শিক্ষকরাই প্রধান টার্গেট হবে, কারণ এই শিক্ষা ব্যবস্থা ওদের প্রয়োজনীয় স্কিল এমপ্লয়মেন্ট তৈরি করবে না, কারণ আনএমপ্লয়েবল শিক্ষকেরা এখন নিজেরাই আনএমপ্লয়েবল হয়ে গেছে। এখন আনএমপ্লয়েড শব্দটার ব্যবহার হয় না, জানেন তো, এখন কি হয়, আনএমপ্লয়েবল, অর্থাৎ এমপ্লয়মেন্ট দেবার অযোগ্য, এমপ্লয়মেন্ট পাবার অযোগ্য, এই টার্মটা এখন ব্যবহার হয়। আনএমপ্লয়েড এখন উঠে গেছে। তাহলে শিক্ষকেরা যে সিলেবাস পড়াচ্ছেন, তাদের যে তথাকথিত টিচিং স্কিল আছে বা টিচিং রিসোর্সেস আছে, তারা যে সন্তানদের মানে পড়ুয়াদের তৈরি করছেন, তারা এই নতুন বিশ্ব ব্যবস্থায় এবং রোবোটিক্স এআই এর জগতে আনএমপ্লয়েবল। তো তাদেরকে কেন রাখবে? রাখবে না, বহু আগেই বলেছে। জাতীয় শিক্ষানীতি অমৃতস্ব পত্র দ্বিতীয় খণ্ডে আছে, পড়ুন। কিন্তু ওই যে এই অংশটার শিক্ষকদের জন্য বলছি, আর শিক্ষকেরা কত পড়াশোনা করেন সেটা আমার ধারণা ইতিমধ্যেই হয়ে গেছে, দু একজন ব্যতিক্রম বাদ দিয়ে। হ্যাঁ, শিক্ষকেরা রিল দেখেন, ভিডিও দেখেন, বই পড়েন না। পড়েন না, বই কেন, কোনো সিরিয়াস কিছুই পড়েন না তারা। যাই হোক, এবার দেখুন 2016 গেল তো, প্রাইমারি নিয়ে চলছে 32,000, নন ট্রেন নিয়ে চলছে। ওটা গ্রীষ্মের পরে, মানে গ্রীষ্মের আদালতেও গ্রীষ্মের ছুটি আছে, জানেন তো। হ্যাঁ, আপনাদের গর্বিত হওয়ার কথা, বিচারকদের মতো আমরাও গ্রীষ্মের ছুটি পাই, বিচারকরাও গ্রীষ্মের ছুটি পায়, আমরাও গ্রীষ্মের ছুটি পাই। কি গর্ব বলুন দেখি। আপনারা কিন্তু এক আসনে বসে আছেন এই ক্ষেত্রে। হ্যাঁ, ব্রিটিশ আমলের নিয়ম, বিচার ব্যবস্থায় গ্রীষ্মকালীন ছুটি, সাহেবরা থাকতেন না, পাহাড়ে চলে যেতেন। সেই উত্তরাধিকার কলোনিয়াল হ্যাংওভার এখনো চলছে। আর আদালতে লক্ষ লক্ষ কেস, পেন্ডিং কেস জমে আছে, লক্ষ লক্ষ। হ্যাঁ, লক্ষ লক্ষ, হিসেব নেই। এই যে বললাম, বেড়ে গেল একটা, একটা কেন, কয়েকশো বেড়ে গেল। আর আদালতের গ্রীষ্মকালের ছুটি উপভোগ করতে চলে যান। ব্রিটিশদের সব ব্যাপার ট্যাপার তো সব ব্রিটিশ নিয়মে হয়। মাই লর্ড, হ্যাঁ, বাংলা কি ধর্মাবতার? ওরে বাবা, ধর্মাবতার কে? চাকরিজীবী ধর্মাবতার। ওই ওনারও একই সিস্টেমে উনি চাকরি পেয়েছেন, পরীক্ষা টরীক্ষা দিয়ে, সেখানেও দুর্নীতি হয়। ওদের নিয়ে দুর্নীতিগুলো প্যানেল ক্যান্সেল হলে আবার বিচারক পরীক্ষা দিয়ে আসতে গেলে তো মুশকিল না, মান সম্মান থাকবে না। ওই জন্য ওদেরকে হোলি কাউ হিসেবে রাখা হয়। বিচারকদের নিয়ে কি কি দুর্নীতি হয় মাঝে মাঝে একটু একটা খবরে আসে, আপনারা সেটা জানেন। যাই হোক, কিন্তু ওই যে ওরা একজনকে ব্যবহার করে, একজন চাকরিজীবীকে ব্যবহার করে আরেকজনের সর্বনাশ করে। তো বিচারকরাও চাকরিজীবী, তাদেরও সময় ঘনিয়ে আসছে। আগামীতে এআই এর জগতে কতজন বিচারক লাগবে, কতজন ল ক্লার্ক লাগবে, দেখে নেবেন সব। এখন থেকে বলি না আমি, ওগুলো অনেকে প্যানিকগ্রস্ত হয়ে যাবে, দরকার নেই। যখন আসবে তখন বলবো, তার হয়তো একটু আগে বলবো। আর বলেও লাভ হয় না। এই যে শিক্ষকদের কত আগে অ্যালার্ট করেছিলাম, কোনো লাভ হয়েছে? কোনো লাভ হয়। তো ওদেরকে ব্যবহার করে এই যে আপনারা চাকুরিজীবী, ওরাও চাকুরিজীবী, আপনাদের সর্বনাশ করছে। তারপরে ডিভাইড অ্যান্ড রুল, আপনাদের সর্বনাশ হয়ে যাবে, তারপর ওদেরকে ধরবে। ওদেরকে কি করে সর্বনাশ করবে? তার টপের লোক আছে, তাদেরকে দিয়ে ওদের সর্বনাশ করবে। যেমন করে ডাক্তারদের ব্যবহার করে রোগীদের সর্বনাশ করছে, ভ্যাকসিন প্রেসক্রাইব করে ফার্মা লবি। এবার ডাক্তারদের প্রয়োজন যখন ফুরবে আস্তে আস্তে, হ্যাঁ, দেখতে থাকবেন কিভাবে কতজন ডাক্তার লাগে আগামীতে, কতটা রোবটের হাতে চলে যায়, কতটা টেলিমেডিসিনে আসে, হ্যাঁ, কতটা অনলাইনে কনসালটেশন হয়। এখন তো আবার দূর থেকে অপারেশনও হচ্ছে, সার্জারি হচ্ছে দূর থেকে, আগে হ্যাঁ রোবোটিক্স দিয়ে।
তখন আবার এই ডাক্তারদেরকে ওরা টপ লেভেলের ডাক্তার দিয়ে এই লোয়ার লেভেলের এমবিবিএস গুলোকে ছেড়ে দেবে, মিলিয়ে নেবেন আমার কথা। তারপরে মৌরসি পাট্টা কতিপয় ডাক্তার তারাই চালাবে, সিস্টেম চালাবে, টপ লেভেলের ডাক্তার। তাদের কাউকে কাউকে আপনারা চেনেন, তারা কিন্তু কেউ ভ্যাকসিন নেয় না, আপনাদের বলবেন না সেটা। মাঝখানে লোয়ার লেভেলের ডাক্তারগুলো ভৌবন গুজে গুজে মারা গেল অনেকে, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, অনেকেই মারা গেল। আমার পরিচিত অনেক ডাক্তার চলে গেছেন। কারো কারো আপনি একজন আগরওয়াল বলেছিলেন, মনে আছেন? উনি খুব ভ্যাকসিনের খুব দেখালেন, তার কিছুদিন পরে উনি চলে গেলেন হার্ট অ্যাটাকে। খবরটা মনে আছে তো? আমার সহযোদ্ধাদের নিশ্চয়ই মনে আছে। যাই হোক, এবার আসুন, 2010-এ পরীক্ষা হয়েছিল, 2011-তে নিয়োগ হয়েছিল। এই প্যানেলের ব্যাপারেও একটা মামলা অ্যাডমিসেবল হলো বলে আমার মনে হচ্ছে, তাই তো ভিডিওতে তাই দেখলাম। কি এগুলো সব করানো হচ্ছে? একটু ভালো করে শুনুন। যারা 2011-তে নিযুক্ত হয়েছেন, 2010-এ পরীক্ষা দিয়েছেন, তাদের কথা বলছি। সেখানে কি দেখা যাচ্ছে? মধ্যবয়স্ক লোক, তিনি নাকি ওই পরীক্ষায় বসেছিলেন, তার 10টা প্রশ্নের নাকি ঠিকঠাক ইভ্যালুয়েশন হয়নি, অর্থাৎ তিনি হয়তো ঠিক উত্তর দিয়েছেন কিন্তু ইভ্যালুয়েশন হয়নি বা এরকম কিছু। 10টা প্রশ্ন, বেশ। তো তার তিনি কি কেন এটা বুঝলেন? ওটা খাতা নাকি তিনি বের করেছেন 2012 সালে, বেশ। তো তিনি এতদিন কোথায় ছিলেন? বিচারকও প্রশ্ন করলেন এতদিন কোথায় ছিলেন, আপনি এখন কেন চ্যালেঞ্জ করতে এসছেন? বললো আমি খুব ডিপ্রেশনে ছিলাম। একটু ওনার পাশে কিন্তু আবার উকিল আছে, ওনার উকিল আগে, হ্যাঁ, ধরে নিয়ে এসছেন। আপনি যান দেখি কেস করতে, কত সিরিয়াস। আপনার বাড়ি কেউ দখল করে নিল প্রমোটার, বা প্রমোটার ফ্ল্যাট দিচ্ছে না, আপনি একটা মামলা করুন। আপনার মামলা সঙ্গে সঙ্গে নেবে কোর্ট? নেবে না, ঝুলতে হবে। অত সোজা হিয়ারিং পাওয়া অত সোজা নয়, অনেক ব্যাপার আছে। কিন্তু এটা কিন্তু দেখুন পটাপট, এই মামলাগুলো পটাপট কোর্ট কিন্তু নিয়ে নিচ্ছে, ভাবতে হবে না। যাই হোক, এবার এসব মামলা পেন্ডিং থাকে না। অন্য মামলা দেখবেন কত কিছু পেন্ডিং আছে, লক্ষ লক্ষ কেস কি এমনি এমনি পেন্ডিং আছে। হ্যাঁ, তাহলে এটা কেন নিয়ে নিল? খেলা তো হবে বলেই নিয়ে নিল, বেশ। এবার বিচারক তাকে কি বলছেন? বেশ যুক্তিতেই বলছেন যে আপনি এতদিন কি করছিলেন, এত বছর হয়ে গেল, 1-2 বছরের মধ্যেই তো প্যানেলে মেয়াদ উত্তীর্ণ হয়ে, আপনারা জানেন না? আপনি জানেন না মেয়াদ উত্তীর্ণ প্যানেলকে চ্যালেঞ্জ করা যায় না? জানি না, সুপ্রিম কোর্ট তাই বলেছে, যায় না। ওই যে মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগ হয়েছে বলে 2016 কত কাহিনী হলো। যাই হোক, মেয়াদ উত্তীর্ণ প্যানেল, হ্যাঁ জানি, উনি বলছেন। তো উনি কেন বলছেন? আমি ডিপ্রেশনে ছিলাম তাই। আচ্ছা বেশ, উনি নাকি এত বছর ডিপ্রেশনে ছিলেন, হঠাৎ করে ওটা 2025 সালের মে মাসে মনে হয়েছে একটা চ্যালেঞ্জ করা হচ্ছে। এবার আদালত তাকে বলছে, সে বলছে না আমি ওয়েভার পেতে পারি, অমুক তমুক। তখন আদালত বলছে, বিচারক মহাশয় বলছেন যে আপনি সে হ্যাঁ চ্যালেঞ্জ একেবারে করতে পারেন না তা নয়, কিন্তু সেই চ্যালেঞ্জ ফলপ্রসূ হবে না, কারণ আপনার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে প্যানেল। এবার তিনি কি বলছেন দেখুন, খুব ইন্টারেস্টিং। বলছেন আমি ওয়েভার পেতে পারি 1963 সালের লিমিটেশন অ্যাক্ট অনুযায়ী। ভাবুন, একটা সাধারণ লোকের পক্ষে জানা সম্ভব? আপনারা শিক্ষকেরা কতদিন জানেন 1963 সালের লিমিটেশন অ্যাক্ট, যেটা মিস্টেক এবং ফ্রড এটার উপর ভিত্তি করে একটা আইন আছে, সেই ব্যাপারে তিনি নাকি ওয়েভার পেতে পারেন। ভাবুন, এটা কে তাকে তিনি এতদিন ধরে জানতেন না, তাকে এটা লাগানো হচ্ছে কাজে। আমি বারবার বলেছি, বিরোধী দল, রাজনৈতিক দল, শাসক দল সব মিলে কাজ করছে শিক্ষকদেরকে শিক্ষকেরাও তো এতদিন কারো কথা ভাবেননি, ভেবেছেন? ব্যতিক্রম বাদ দিয়ে আপনাদের কথা কেন ভাববে সমাজ? কে ভাববে? আপনাদের পাশে কেউ আছে? এত এত শিক্ষককে ছাঁটাই করা হলো, কোনোদিন সাধারণ মানুষ দেখেছেন শিক্ষকদের জন্য দুপোটা জল ফেলছে বা প্রতিবাদ করছে? দেখেছেন? দেখেননি। এর পিছনে একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি আছে, একটা পুরো সাইকি, একটা অদ্ভুত রকমের একটা অসুস্থ সাইকি তৈরি করে দেওয়া হয়েছে মানুষের মধ্যে, আমাদের মধ্যে। তাহলে
1963 সালের লিমিটেশন অ্যাক্ট কি, সেখানে ফেক এবং ফ্রড এবং মিস্টেকের ব্যাপারে নাকি একটা আইন আছে, তিনি সেটা মনে করেছেন, তার মনে পড়েছে, তিনি মামলা করেছেন। তাই ভাবো, এবং সেখানে দেখা গেল শেষ পর্যন্ত দৃশ্য দেখলাম যে হ্যাঁ, সেটাতে বিচারক কিন্তু মামলাটাকে ফেরালেন না, গ্রহণ করলেন, ফাইল টাইল নেওয়া হচ্ছে দেখলাম। ব্যাপারটা কিন্তু চিন্তার। তার মানে এটা নিয়ে যদি জল গড়ায়, সম্ভাবনাই বেশি, তাহলে কিন্তু আবার ওই 2010-11 মানে 11তে নিয়োগ নিয়ে প্যানেল নিয়ে আবার প্যানিকবাজি শুরু হয়ে যাবে। ইন্টারেস্টিং না? এবার আপনাদের কি মনে হয়, এই লোকটি 2012-তে খাতা পেয়েছেন, মানে আরটিআই ফারটিআই করে নাকি খাতা পেয়েছেন, যাই হোক, তিনি 2025 অব্দি ডিপ্রেশনে ভুগছিলেন। কত বছর হচ্ছে? 2012 থেকে 2022, 10 বছর, আর এদিকে 3 বছর ধরুন, মানে 13 বছর উনি ডিপ্রেশনে ভুগছিলেন। আর এখন এলেন না, এখনই উপযুক্ত সময়। টাইমিং দেখবেন, সবসময় টাইমিংটা দেখবেন, আমি বারবার বলেছি টাইমিং, ও ওয়াজ দ্য টাইমিং। তাকে বলা হয়েছে, তাকে কাজে লাগানো হচ্ছে, সে শিখণ্ডী মাত্র। যত মামলা হয়েছে স্কুলের প্যানেল বা বিভিন্ন রকম ভাবে, আমি বহুবার বলেছি তারা শিখণ্ডী। তাদের চোখ মুখগুলো দেখুন, তাদের মধ্যে অত ডিপ্লোম্যাসি, অত সুর নয়, তারা সাধারণ মানুষ, তাদেরকে কাজে লাগানো হচ্ছে। উকিলও মামলা নেওয়ার জন্য রেডি, বিনা পয়সায় কেস লড়ছে তাদের হয়ে, ভাবতে পারেন, স্বার্থ ছাড়া। আগে তাদের এত টাকা দেওয়ার ক্ষমতা আছে। ওই যে নামগুলো দেখুন না, 2016 যারা প্যানেল, যাদের কারণে বাতিল হয়েছে, সেই মূল মামলাকারী, তাদের দেখেছেন বডি ল্যাঙ্গুয়েজ? তাহলে কেন মামলাগুলো লড়া হচ্ছে? যারা বিনা এক পয়সা ছাড়া কথা বলে না, ভাববেন না? তো একইভাবে এই লোকটিকেও, এই ভদ্রলোককেও 13 বছর পরে মনে করানো হয়েছে, উনি এসেছেন। এবার খেলা শুরু হবে। এক এক করে ওরা চাইবে সমস্ত প্যানেলকে নিয়েই বিভিন্ন রকম কায়দায় প্যানিকবাজি করে নিয়োগগুলো বন্ধ রাখা, এবং পাশাপাশি নিয়োগের আশা রাখা। মানে কি, একেবারে নিয়োগ বন্ধ হবে সেটা বলা যাবে না তো। জনগণ ওই যে বিক্ষোভ টিক্ষোভ হবে, যুব সমাজ এখনো আশায় আছে, ধর্নায় বিশ্বাস রেখেছে, তারা বিশ্বাস করে ভ্যাকসিন গুঁজেছিল, তারা এখনো জানে না তাদের জন্য ভেতরে একটা বোম টিক করছে, টিক 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 করছে, তারা জানে না। এই করতে 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 সংখ্যা অনেক কমছে। আগামীতে তো আবার প্যান্ডেমিক ট্রিটি, এই করে পুরোটাকে ঝুলিয়ে যতটা করা যায়। আর একবার যদি প্যান্ডেমিক ট্রিটি চালু হয়ে যায়, করা যায়, তাহলে তো আন্দোলন, ধর্না, নিয়োগ টিয়োগ সব বন্ধ। আরে বাবা, মানুষ মরে যাচ্ছে, আপনি ভাবছেন নিয়োগ? কিসের নিয়োগ, কিসের আন্দোলন? হটুন এখান থেকে। তখন পুলিশ চাকুরিজীবী, ওই চাকুরিজীবী দিয়ে শিক্ষক চাকুরিজীবী বা অন্য সব জীবিকার মানুষকে ধ্বংস করবে। ডিভাইড অ্যান্ড রুলের খেলা। পুলিশও সাধারণ ঘরের ছেলে পেলে, তারা আদানি আম্বানির ছেলে পেলে পুলিশ হয় না, সেনা হয় না। আমরাই তো আমাদেরকে শেষ করছি, এটাই তো ম্যাট্রিক্স, এটাই তো সিস্টেম। আর একটা খবর দিয়ে রাখি, বাংলাদেশেও কিন্তু একই খেলা চলছে। বহু আগেই বলেছি, অনির্দিষ্টকালের জন্য শিক্ষকেরা ধর্মঘটে গেছেন, মানে পড়াবেন না, একটা ফাঁক। ওই সংগঠনটাও শাসক শ্রেণী তৈরি করে দিয়েছে ভেতরে ভেতরে। যেমন গান্ধীকে ওরা তৈরি করেছিল, গান্ধীকে যেমন ব্রিটিশরাই তৈরি করেছিল সেফটি ভালভ হিসেবে, আন্দোলনগুলোকে বিভ্রান্ত করে, শান্তিপূর্ণ করে, আরো বেশি করে শোষণ শাসন চালিয়ে যাওয়ার জন্য গান্ধীকে ওরা ব্যবহার করেছিল। মহাত্মা গান্ধী ওয়াজ ইউজড অ্যাজ এ টুল অফ দ্য ব্রিটিশার্স। আর তাকে মহান জাতির জনক, অবশ্য সেটা সুভাষচন্দ্র তার অন্য কারণে তাকে সম্মান করতেন, অবশ্যই তার মধ্যে গুণাবলী ছিল না, আমি তা বলছি না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ওই যে দুধের মধ্যে গোচনা পড়লে পুরো দুধটাই তো কেটে যায় না, ব্যাপারটা তাই। নেতাজি সেটা বুঝতে পেরেছিলেন বলেই তো পরবর্তীকালে কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে ফরওয়ার্ড ব্লক গঠন করলেন না। সীতারামাইয়ার পরাজয় আমার পরাজয়, মনে আছে গান্ধীর সেই অবিস্মরণীয় উক্তি এবং তার মানসিকতা।
লোকটিকে চিনুন, বুঝুন। আর সেই রকম ছোট 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 শান্তিপূর্ণ গান্ধীকে ওরা তৈরি করে আন্দোলন চালায়। কোনো সমস্যা নেই, করুন, আপনি ধর্ণা করুন, কি হবে, কার কি হবে? কিচ্ছু হবে না। আপনি অনশন করতে করতে মরলে শাসক দলের টনক নড়বে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। টনক নড়াতে গেলে কি লাগে সেটা মাননীয়া নিজেই করে দেখিয়ে দিয়েছেন। সেটা আপনারা অনুপ্রাণিত হচ্ছেন না। আমার খুব কষ্ট হয়, কেন অনুপ্রাণিত হবেন না? হওয়া উচিত তো, তাই না? গেল। আর বাংলাদেশে কি হচ্ছে, ওইভাবে ওরা কি করে, আন্দোলন করাচ্ছে। স্কুল বন্ধ হবে, এবার বন্ধ হলে কি হবে? কিচ্ছু হবে না। আমাদের দেশে 2 বছর স্কুল বন্ধ ছিল, কিছু হয়েছিল? কিচ্ছু হবে না, কোনো লাভ নেই, বরং ছাত্র ভেঙে যাবে, ওরা সেটাই চায়। বাংলাদেশেও স্কুলগুলোকেও একই রকম বানিয়ে দিয়েছে আমাদের স্কুলগুলোর মতো। ওখানেও দেখবেন, কমেন্টগুলো পড়বেন, আমি লিঙ্ক দিয়ে দেবো সেখানকার খবর। সেখানে এই যে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, তারা একটা গ্রেড পে চাইছে, অমুক গ্রেড, কত 11 নম্বর গ্রেড পে এরকম চাইছে, দিচ্ছে না সরকার, তাই আন্দোলন। বেতন বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের আন্দোলন, স্কুল পড়ানো বন্ধ। এতে করে গিয়ে কমেন্টগুলো দেখবেন, সেখানে কে কমেন্ট করছে, বলছে ছেড়ে দিন, আমরা করব স্কুল। বাংলা কেউ বলছেন বাংলাদেশ সরকারি স্কুলে পড়ানো যায় না, খুব খারাপ পরিস্থিতি, প্রাইভেটই ভালো। একই রকম ভাবে আমাদের এখানে যে মন্তব্যগুলো আসে, ওখানেও একই রকম মন্তব্যগুলো আসছে, দেখা যাচ্ছে একই রকম। এদের সব বিদায় করুন, এরা সব করাপ্টেড, এরা সব খারাপ, আমাদের নিন, আমরা অনেক কমে চাকরি করব। একই রকম আমাদের এখানেও দেখা যাচ্ছে, পাওয়ার না পাওয়ার যে জায়গাটা, এটাই তো খেলা। তো সেখানে কি হবে, ওই একই রকম ভাবে অনির্দিষ্টকালে আন্দোলনের ফলে করানো হচ্ছে। ওই ওদের নেতা সংগঠন সবই হাইজ্যাক। কি হবে, যতটুকু পড়ুয়া, যতগুলো সরকারি স্কুলে আছে, বাবা মা সব ছাড়িয়ে নিয়ে চলে যাবে, যাদের সঙ্গতি আছে ঘটি বাটি বেচে, ব্যাস স্কুল বন্ধ হবে। আমাদের দেশেও হচ্ছে, স্কুল বন্ধ হবে, শিক্ষকের ভ্যাকেন্সি কমবে, আর বাকিদের আস্তে 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 বিভিন্ন রকম ওই সব, ওখানেও তো একই রকম ভাবে মামলা হচ্ছে, জানেন তো, ও আস্তে আস্তে বিদায় করা হবে, একই খেলা। বাংলাদেশেও তো অনেক সরকারি শিক্ষক আছে রে বাবা, এত এত 65,000 স্কুল, এটা প্রাথমিক বিদ্যালয়ের কথা বলছি। তবে এত এত লক্ষ লক্ষ শিক্ষক সেখানে আছে। এবার সবার জন্য একটা ঘোষণা রেখে, আমি ঘোষণা বলবো না, আবার পর্যবেক্ষণ রেখে আজকের লাইভ শেষ করব। শিক্ষকদের সম্পর্কে পর্যবেক্ষণ। নতুন বিশ্ব ব্যবস্থায় ওদের টার্গেট 2030 ছিল, সেটা বেড়ে 2035, 5 বছর বড় জোর ওরা টানবে। অলৌকিক ঘটনা ঘটলে আরো 5 বছর টানবে, 40, সম্ভাবনা কম। তার মধ্যে স্থায়ী পদে কোনো সরকারি শিক্ষক ওই সময়ের পরে ওরা রাখবে না। যে আপনি যে প্যানেলেই হন না কেন, আপনার রিটায়ারমেন্ট যদি আগামী 10 বছরের মধ্যে হয়ে যায়, ওকে, আপনি বেঁচে গেলেন, কোনো যায় আসে না, আপনি শান্তিপূর্ণভাবে বিদায় নিলেন। তবুও সেক্ষেত্রে 35-এর পরে রিটায়ার করলে আপনার অন্যান্য সুযোগ সুবিধাগুলো আপনি ঠিকঠাক পাবেন কিনা সে নিয়েও সন্দেহ আছে। যাই হোক, অন্তত চাকরিটা আপনারা নিশ্চিন্তে করে যেতে পারলেন। কিন্তু যাদের চাকরির মেয়াদ আরো বেশি দিন আছে, তারা কি পুরো চাকরিটা করতে পারবেন? এই স্কেলে, যে স্কেল তারা পাচ্ছে, সম্ভাবনা কম, নেই বললেই চলে। তাহলে কি করবে ওরা সব প্রাইভেটাইজেশনের মাধ্যমে, এবং সরকারি সিস্টেম কিন্তু উঠবে না, থাকবে, কিন্তু খরচটা কমানো হবে। মানে শিক্ষকদের বোঝাটা, মানে মাইনের বোঝাটা কমানো হবে। আর যা স্কুল উঠে যাবে, কিছু স্কুল তো ওদের রাখতেই হবে, ভ্যাকসিনেশন করাতে হবে, মগজদোলাই করাতে হবে। যাদের একান্তই উপায় নেই, যেসব গার্জিয়ানদের, তারা তো সন্তান পাঠাবেই, তাদের কথা ভেবে রাখতে হবে। কারণ তারা যদি আবার স্কুলে না পাঠায়, তাদের ভ্যাকসিনটা কি করে বোঝা যাবে, মগজদোলাই কি করে করা যাবে? তাই সিস্টেম রাখতে হবে। কিন্তু যে কজন পারে, যতটা পারে, ঘটিবাটি বেচেও যারা পারে, তাদেরকে আগে সরকারি স্কুল থেকে সরাতে হবে, যেটা হচ্ছে, সর্বত্র হচ্ছে, বাংলাদেশেও হচ্ছে, আমাদের এখানেও পশ্চিমবঙ্গেও হচ্ছে, সর্বত্র হচ্ছে।
মধ্যপ্রদেশেও হচ্ছে, বহু স্কুল উঠে গেছে মধ্যপ্রদেশে। পাশাপাশি আমাদের একটা বলে রাখি, আরেকটা স্কিম ওরা আনবে, যেটা মধ্যপ্রদেশে অলরেডি মানে আকারে ড্রাফট আকারে এসে গেছে, লাগু হওয়ার মানে আইন হওয়ার অপেক্ষা। যে সরকারি স্কুলে পড়লে মাইনে লাগবে, উল্টে গার্জিয়ানকে দিতে হবে, আর বেসরকারি স্কুলে পড়লে, আবার সরকারের নির্ধারিত বেসরকারি স্কুল কিন্তু সরকারের নির্ধারিত বেসরকারি স্কুল, এইসব স্কুলে পড়লে সেখানে উল্টে আপনার সন্তানকে সরকার প্রতি মাসে টাকা দেবে। মানে আপনাকে টাকা দিতে হবে না, আপনার সন্তান ওখানে পড়লে টাকা দেবে। কিভাবে দেবে? ওই জনগণের ট্যাক্সের টাকা দিয়ে, যেভাবে ওরা ভ্যাকসিনটা কিনেছিল, মনে আছে তো, ফ্রি দিয়েছিল, মনে হয়েছিল? ফ্রি নয়, ওটা জনগণের টাকা, আমাদের টাকা। একই রকম ভাবে জনগণের টাকা দিয়ে ওই বেসরকারি যে মালিক স্কুলগুলো করবে, প্রাইভেটাইজ স্কুলগুলো, তাদের অ্যাকাউন্টে টাকা দেবে, পার স্টুডেন্ট টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকবে। আর আপনি ভাববেন যে আপনার সন্তান ফ্রিতে প্রাইভেট স্কুলে পড়ছে, কি ভালো লাগবে। পাশাপাশি কি হবে? সরকারি স্কুলের বিনিয়োগ বন্ধ করবে ওরা, শিক্ষক খাতে মাইনে বন্ধ করে কমিয়ে দেওয়া, ওরা কন্ট্রাক্ট বেসিসে শিক্ষক রাখা, অন্যান্য ইনফ্রাস্ট্রাকচারের খরচ ছাঁটাই করা, এই যে ফান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে ফান্ডিং, স্কুলে যে ফান্ডিংগুলো আসে, কলেজে যে ফান্ডিংগুলো আসে, সেগুলো বন্ধ করে দেওয়া বা ব্যাপক রকম কাটছাট করা, সেগুলো আপনারা দেখতে পাবেন। দেখা অলরেডি শুরু হয়ে গেছে, আরো বড় মাত্রায় দেখতে পাবেন। অর্থাৎ সরকারি স্কুলকে পড়াটাকে ডিসকারেজ করে বেসরকারি স্কুলে পড়াটাকে এনকারেজ করা হবে। অনেক পলিসি আছে, রেডি আছে, এক এক করে আসবে। তাহলে এইসব শিক্ষকদের কি হবে আগামীতে 2035 এরকমই সময়ের মধ্যে, খুব বেশি হলে 40, যাদের তাদের বুঝুন তো, কনসোলিডেটেড পে করে দেওয়া হবে। বিভিন্ন রকম আইন এনে, বিভিন্ন রকম সিচুয়েশন তৈরি করে, অস্বস্তিতে ফেলে, অযোগ্য প্রমাণ করে, দুর্নীতি প্রমাণ করে কাউকে ভাতা ধরিয়ে দেবে, কাউকে একটা লামসাম অ্যামাউন্ট বলা হবে, আপনার মাইনে এই 30,000 টাকা বা 20,000 টাকা, এই পর্যন্তই আপনি এই করেছেন, বা আপনার প্যানেলে এরকম গন্ডগোল, আপনাকে যে রাখা হচ্ছে তাই আপনার ভাগ্য, আপনি এতেই রাজি হন, নালে ছেড়ে দিন। তখন কি ভাববেন আপনি? ওরে বাবা, 20,000 দিচ্ছে বাবা, ঠিক আছে, কি করবেন? লড়াই করবেন? একথা আছে? নেই। অর্থাৎ ভাতা চুক্তিভিত্তিক অথবা ওই কনসোলিডেটেড পে, অন্যান্য সুযোগ সুবিধাগুলো বাদ দিয়ে একটা স্কেলেটাল পেমেন্ট সিস্টেম ওরা ইন্ট্রোডিউস করবে। এটা আমার পর্যবেক্ষণ, মিলিয়ে নেবেন, এখনো সময় আছে। তো তার মধ্যে এই কার্যক্রমগুলো চলবে, প্যানেলের পর প্যানেল নিয়ে মামলা করা বা শিক্ষকদের আতঙ্কে রাখা, প্যানিকে রাখা, এসব চলতে থাকবে। এবং তারই নমুনা হিসেবে 2010-এর যে পরীক্ষা, 11তে নিয়োগ, সেটা নিয়েও দেখবেন একটা খেলা শুরু হয়ে গেল। আদালত সেই কেসটাকে অ্যাডমিট করলো বলেই মনে হচ্ছে আমার, ভিডিওটা দেখে। আপনারাও দেখে থাকবেন। তো যাই হোক, কিন্তু আবার বলি, নিজের পেশা জীবিকা এগুলো নিয়ে অবশ্যই ভাববেন, উপায় কি, তুমি আর আমি আর আমাদের সন্তান, এই আমাদের পৃথিবী, ইত্যাদি ইত্যাদি। কিন্তু পাশাপাশি এগুলোতে আপনাদের ব্যস্ত রেখে, বিব্রত করে, যে প্যান্ডেমিক ট্রিটি ওরা বানিয়ে ফেলেছে, আগামী 2 বছরের মধ্যে নাকি ওরা কাজে লাগু করবে, এটা আরো আগে লাগু হতে পারে আমার মনে হয়। তার জন্য ওরা ক্ষেত্র তৈরি করছে, সেই ব্যাপারে সচেতন থাকুন। কারণ ওটা লাগু হলে তখন আর আপনার এই চাকরি বাকরি, নিয়োগ, অমুক তমুক, ধর্না টর্না সব বন্ধ হয়ে যাবে। এখন তবু তো আশা নিয়ে বেঁচে আছেন, সেটা তখন তাও থাকবে না। এবং জবরদস্তি ভ্যাকসিন গুঁজে দেওয়া থেকে শুরু করে আইসোলেশনে পাঠানো, জবরদস্তি টেস্টিং, এগুলো কখন কিন্তু হতে থাকবে। তাই ওই ব্যাপারটা অন্তত মানুষ সচেতন থাকুন, মানুষকে সচেতন করুন, যাতে করে আমরা এই সব মিডিয়ার যে প্যানিকবাজি, এখন করোনা নিয়ে আবার শুরু হয়েছে, আবার ডেঙ্গুও চলছে, দেখবেন কদিন পরে ডেঙ্গু নিয়ে প্যানিকবাজি শুরু হবে। 2026-এ ডেঙ্গু ভ্যাকসিন আসছে। আগে সুস্থ থাকবেন কিনা সেটাও ভাবুন। করোনা ভ্যাকসিন বুঝেছেন যারা, তারা যদি আবার ডেঙ্গু ভ্যাকসিন বোঝেন, তাদের কি হতে পারে? এসব নিয়ে কিন্তু আমি আগে ভিডিও করেছি, আগ্রহীরা দেখুন।
সজাগ হন। শুধুমাত্র আপনাদের কাজে লাগবে শিক্ষকতার বিষয় উপরে ভিডিও, ওটাই দেখবেন, বাকিগুলো দেখবেন না। এই যে স্বার্থপর মানসিকতা, বইপত্র নয় বাদই দিলাম, সেটা তো আমি দেখতে পাচ্ছি। তো অন্যান্য গুরুত্বপূর্ণ ভিডিওগুলোতে কত ভিউ হয়, আর যেই এই শিক্ষকের ব্যাপারগুলো চলে আসে তখন ভিউটা বেশি হয়। আমি নিজে উপলব্ধি করে দেখেছি। তো এগুলো আমি নজর রাখছি, খেয়াল রাখছি, কারা হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন, কি স্বার্থে করছেন, ব্যক্তিগত স্বার্থে কারা করছেন, সামাজিক স্বার্থে কারা করছেন, কারা অ্যাকচুয়ালি পাশে আছেন, কারা অ্যাকচুয়ালি ধান্দায় আছেন, সবই আমি বুঝে আমি সেইভাবে কাদেরকে সেভ করব, কাদেরকে করব না, স্ট্রেট বলে দিচ্ছি, স্পষ্ট কথায় কোনো কষ্ট নেই, সেগুলো আমি দেখে নিচ্ছি। সো ইউ উইল ডিসাইড বাই ইউর মেন্টালিটি whether you want to remain in my good books or bad books. আর কিচ্ছু করার নেই। সময় অনেক মহানুভবতা হয়েছে, অনেক বছর কেটে গেছে। এখন যদি আমরা সংঘবদ্ধ লড়াই না করতে পারি এবং প্রয়োজনে কঠোর না হতে পারি এবং সুবিধাবাদীদের বর্জন না করতে পারি, তাহলে আমার এই লড়াই, আমার সঙ্গে যারা আছেন তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করা হবে। কারণ যে কতিপয় মানুষ আমার সঙ্গে আছেন তাদের আমি শ্রদ্ধা করি, তারা আছেন বলেই আমি লড়াই চালাতে পারছি, তারা পাশে আছেন, তারা আমার পাঠক মানে ফেসবুকে থাকা আমি পাঠক বলে, যারা আমার বই পড়েন, বই ছড়িয়ে দেন, নিজেরা পড়েন, ছড়িয়ে দেন, উপহার হিসেবে দেন, তাদেরকে আমি পাঠক বলি। স্টেপ বললাম। হ্যাঁ, আবার বলছি, আহ্বান রাখছি, যারা আমার বই সংগ্রহ করতে পারছেন না আর্থিক কারণে, ব্যাংক লোন নিয়েছেন বলে নয়, মানে হাউস বিল্ডিং লোন দিতে পারছেন না বলে বই কেনার ক্ষমতা নেই, এরকম পার্টি নয়, কিন্তু জেনুইন পার্টি, তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। দরকার হলে ফোনে কথা বলবো, আমি উপহার হিসেবে আপনার কাছে বই পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। কাছাকাছি থাকলে হাতে হাতে নিয়ে যাবেন, দূরে থাকলে কুরিয়ারে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। এ আমার দায়িত্ব, বহুবার বলেছি। আসুন, চেতনা ছড়াই, শুধু ব্যক্তিগত স্বার্থ নয়, তার বাইরে যে ভয়াবহ বিপদগুলো আসছে আগামীতে সাধারণ মানুষের জীবনে, জীবন জীবিকার উপরে নেমে আসছে, সে বিষয়েও আমরা সজাগ থাকি, সজাগ করি একে অপরকে এবং প্রতিবাদে থাকি। ধন্যবাদ।